চুনতি.com-এর প্রযোজনায় আলোকিত চুনতিয়ান ধারাবাহিক আলাপচারিতায় আজ আমরা উপস্থিত হয়েছি চুনতির কৃতি সন্তান জনাব আসাদ খানের খান মঞ্জিলে। তার শৈশব, কৈশোর এবং বিশ্ববিদ্যালয় জীবন কলকাতা অতিবাহিত করলেও কর্মজীবনে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তিনি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে অবসর নিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড লিজিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও তার দক্ষতার পরিচয় দিয়েছেন। জনাব আসাদ খান চুনতি সমিতির ঢাকার সভাপতি এবং তার পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত খান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে এলাকায় সামাজিক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার শৈশব, কৈশোর এবং কর্মজীবনের এই সাফল্যগাথা নিয়ে আজকে আমাদের আয়োজন। জনাব আসাদ খান, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি চুনতি.com প্রযোজনায়। আলোকিত চুনতিয়ান হিসাবে আমরা আপনাকে পেয়ে খুবই সৌভাগ্যবান এবং গর্ববোধ করছি। আমরা শুরুতে আজকে জানতে চাইব, আপনি এখন একটা নির্দিষ্ট সময় পার করে অলরেডি অবসর জীবন যাপন করছেন, কিন্তু এই অবসর জীবনও আপনি কিন্তু থেমে নেই আপনার পথ চলা। তা আমরা প্রথমে জানতে চাইব আপনার একেবারে শৈশব স্মৃতি যদি আমাদের মাঝে শেয়ার করেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমার যখন জ্ঞান হলো তখন বুঝতে পারলাম যে আমি আসলে একটা কলকাতা নগরীর মধ্যে কিন্তু আমি বাস করছি। আমাদের তখনকার দিনে যেখানে থাকতাম সেখানে হচ্ছে খুবই মডেস্ট একটা ফ্ল্যাট ছিল, 2 বিল্ডিং, মানে 2 ফ্লোরের। গ্রাউন্ড ফ্লোরে আমরা থাকতাম, আর একটা চিটাগংয়ের ফ্যামিলি দোতলায় থাকতো। জি, ওনারাও কিন্তু চিটাগংয়ের এই যে নন্দন কাননে ওই জায়গাটাই তাদের বাড়ি। আর ওনাদের খুব যথেষ্ট নাম ছিল সেই সময়তে, যেটা হচ্ছে যে আব্দুল কাদের চৌধুরী। উনি কিন্তু উকিল ছিলেন আর কি। ওনাদের ফ্যামিলিও কিন্তু অনেক এখন স্প্রেড করে গেছে চিটাগং এবং অন্য অন্য জায়গাতে। তো নিচতলায় আমরা থাকতাম এবং সেখানেই কিন্তু মানে কিছুদিন বছর 2-3 থাকার পরে তারপর ওখান থেকে আরেকটু সামনে, ওখান থেকে 100 গজ দূরে গিয়ে আমরা কিন্তু আরেকটা বাসার মধ্যে আমরা উঠলাম। ওটাই কিন্তু আমরা যতদিন পর্যন্ত আমরা কলকাতায় ছিলাম ওই বাসাতেই কিন্তু আমরা রয়ে গেছিলাম আর কি। তো এখন লেখাপড়ার ব্যাপারটা দিয়ে একটু বলার দরকার আছে। সেটা হলো যে আমার এডুকেশনাল যে এটা পারসিউটটা প্রথম দিকে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ডন বস্কো স্কুল থেকে। ডন বস্কো স্কুল তখনকার দিনে একটা মানে কয়েকটা হাতে গোনা স্কুলের মধ্যে কিন্তু ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে কিন্তু ইট ওয়াজ ওয়ান অফ দেম আর কি। তো সেখানে আমার পড়াশোনা শেষ করার পরে তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা তো আপনারা সবাই জানেন আর কি, সেন্ট জেভিয়ার্স কলেজে আমার বিকম অনার্সে ভর্তি হলাম 4 ইয়ার্স তখনকার সময়। ওখানকার কমপ্লিট করার পরে তারপরে কলকাতা ইউনিভার্সিটিতে এমকম আমি এনরোলমেন্ট করি। তো ওখানে 1-2 বছরের একটা সেশন জট সেই সময়তে ছিল, যার ফলে মানে এমকমের সাথে সাথে তখন এটা অল ইন্ডিয়া বেসিসে একটা MBA-র, যেটা হচ্ছে মাস্টার অফ বিজনেস ম্যানেজমেন্ট তারা বলে, অনেক জায়গাতে MBA বলে। MBA-তে তারা মানে একটা কল দিল। সেখানে আমিও চিন্তা করলাম যে আমিও শুধু এটার মধ্যে একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্যে আমি এখানে ট্রাই করে দেখি। এবং এমকম এবং MBA দুটোটাই প্যারালালি বিকজ অফ দ্য সেশন জ্যাম ওখানে এটা করেন। তারপরে ওখানে মানে আল্লাহর রহমতে ওখানে কিন্তু অ্যাডমিশন হয়ে গেল। ও একটা জিনিস বলার দরকার, সে ওই ইনস্টিটিউটটা যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এটা 1956 থেকে তারা কিন্তু ডিপ্লোমা কোর্সেস দিয়ে আসছিল। তবে আমাদেরটা ছিল প্রথম কিন্তু ডিগ্রি কোর্স, ফার্স্ট ডিগ্রি কোর্স। এবং সেই সময়তে মানে 2-1টা ইনস্টিটিউশনই কিন্তু ফুল ফ্লেজ ডিগ্রি কোর্স দিত। তার মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এই দুটোতেই কিন্তু তারা ডিগ্রি কোর্স দিত। বাকি আছে ডিপ্লোমা অনেক। এবং সেই সময়তে কিন্তু ওই যেটা IBS, যেটা হচ্ছে মানে নামটা ভুলে যাচ্ছি, সেখানে ওই খুবই নাম করা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারা কিন্তু প্রথমে জোকাতে তাদের ক্যাম্পাস খোলে। এবং তবে ওটা দ্যাট ওয়াজ রেটেড মাচ হায়ার দেন আমাদের ইউনিভার্সিটি থেকে। কারণ IIM থেকে পাশ করা মানে হচ্ছে ইউ গেট চান্সেস ইন
সাম অফ দ্য বেস্ট মাল্টিন্যাশনালস এবং কর্পোরেটস আর কি। অলমোস্ট IIM তার আগে কিন্তু বিভিন্ন টপ জায়গাতে ব্র্যান্ডেড ছিল, হ্যাঁ ইনস্টিটিউশন। তার আগে তারা বিভিন্ন অন্যান্য জায়গাতে দিল্লিতে ছিল এবং হায়দ্রাবাদে ছিল, তবে পশ্চিমবাংলাতে প্রথম জোকাতে তারা স্টার্ট করে। তো যাই হোক, এখান থেকে এটা শেষ করলাম। শেষ করার পরে মানে দেন আমরা তো 19 আবার যেটা হচ্ছে যে আমরা আমি একটু তাহলে আপনার সাথে যেটা বলতে চাচ্ছি, তাহলে আপনার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় পুরোটাই কলকাতায় কেটেছে, এবং এই কলকাতায় হওয়ার পেছনে আপনার বাবা জনাব ইসলাম খান, যিনি ব্যবসায়িক সূত্রে সেখানে অবস্থান করছিলেন, এবং যদিও আপনার জন্ম চুনতিতে, কিন্তু আপনার শৈশব থেকে শুরু করে একেবারে কর্মজীবন প্রবেশ করা পর্যন্ত সমস্ত লেখাপড়ার স্মৃতি কিন্তু কলকাতা কেন্দ্রিক। কারেক্ট। তো একটু আমার কি কারণে আমরা এখন কলকাতায় চলে গেলাম, সেটা আমার অবস্থানটা কেন কলকাতাতে সেটাও কিন্তু একটু বলার দরকার আছে। কারণটা হচ্ছে আমার দাদা ওই সময়তে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়, তখন কিন্তু উনি একজন মৌলানা আজাদের কিন্তু কর্মী ছিলেন, এবং উনি কিন্তু যথেষ্ট পার্টিসিপেট করেছেন। তো বোথ মানে কিছু ছোটোখাটো ব্যবসা করতেন, যেটা হচ্ছে মানে মোস্টলি ইট ওয়াজ সাপ্লাই বিজনেস আর কি, যেটা হচ্ছে বড় বড় যারা হোলসেলার্স আছে তাদের কাছ থেকে মাল নিয়ে, ওই যেটা আমরা যেখানে থাকতাম, আমরা যে 4 রুমে বলছি, তার মধ্যে একটা রুমের মধ্যে কিন্তু ওই মালগুলো আসতো, এবং উনি ওখান থেকে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে কিন্তু প্যারালাল কিন্তু এটা চলছে। তার মানে আপনার দাদা জনাব আব্দুস সোবহান খান, জি, তিনি কলকাতাতে আগে থেকে অবস্থান করছিলেন, দেশ বিভাগের অনেক আগে থেকে। সেই সূত্রে আপনার বাবা কলকাতায়। কলকাতা না, সেটাও না, 1943-তে আব্বাকে উনি বললেন যে তুমি আসো, কারণটা হচ্ছে তোমাকে আমার এখানে দরকার। তখন খুব সম্ভবত অ্যাট দ্য এজ অফ 18 উনি 1943-তে উনি কিন্তু ওনার সঙ্গে যোগ দেন, এবং আস্তে ধীরে ওনার এই যে ব্যবসাটা উনি বুঝতে শুরু করলেন যে এক্স্যাক্টলি ব্যবসাটা কী আছে। করতে করতে এক পর্যায়ে যেটা কিছু ওনার পুঁজি যখন হলো, তখন কিন্তু আমরা একটা শপ, ওখানকে নতুন একটা দোকান আমরা দিলাম ওখানে, যেটা ওনার সময়তে কিন্তু ওই দোকানটা কিন্তু প্রথমে শুরু হয়। ওখান থেকে দুই ধরনের কিন্তু বিজনেস চললো, রিটেলও চললো, হোলসেলও চললো। আগে কিন্তু রিটেল ছিল না, পরে কিন্তু হোলসেল হলো এটা। তো এখান থেকে পরে আমার যে কলেজের একটা সেন্ট জেভিয়ার্স কলেজের একটা সুবিধা ছিল কি, ওটা সকাল 6টার সময় কিন্তু শুরু হতো ক্লাস সেশন। ফার্স্ট ক্লাস সেশন 6টার থেকে শুরু হতো, 6টার থেকে 9টা, 9:30 পর্যন্ত ক্লাস হওয়ার পরে তারপরে কিন্তু যে যার অবস্থায় চলে যেত। যে কমার্সে, আমি তো কমার্সে জয়েন করেছিলাম, সেখানে নন বেঙ্গলিগুলো বেশিরভাগ কিন্তু আমার মানে ইয়ে ছিল, মানে কলিগস ছিল, ক্লাসমেট যারা ছিল, হ্যাঁ তারা বেশিরভাগ হচ্ছে নন বেঙ্গলিস। ওরা কারণটা হচ্ছে তারা এই কলেজ পড়াশোনা শেষ করার পরে তারা কিন্তু তাদের বিজনেসে চলে যেত। তো আমারও সুবিধা হলো যে আব্বার যে ব্যবসাটা এইটা, তো আমি যেটা কলকাতাতে যেটা আমার অভিজ্ঞতা যেটা হয়েছিল, সেটা হলো যে নীলহাট হাউস কলকাতা, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে ট্রি ট্রেডিং, যেটা হচ্ছে অকশনস ইন দ্য হোল ওয়ার্ল্ড। এটা হচ্ছে ওটা এমনকি ইউকে পর্যন্ত ওটার সঙ্গে কিন্তু প্যারালাল হতে পারে না, বিশাল একটি। এবং আমি যেটা করলাম, যেটা আব্বাও যেটা করতেন এক সময়তে, যে আমাদের যে লোকটার ওখানকার ব্রোকারেজ, ওখানে কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ এনলিস্টমেন্ট, রেজিস্ট্রেশন ওখানে থাকতে হবে। ওই ব্রোকারেজ এক সিন্ধি বিজনেসম্যানের, উনি যেটা করলেন কি, মানে আব্বাকে বলতেন যে আপনার কী কী পছন্দ, আপনার তো অভিজ্ঞতা আছে, কী কী পছন্দ আপনার লাগবে আপনি বলেন, আমরা কিন্তু মালটা আপনাকে কিনে দিয়ে দেবো, অ্যান্ড দেন ইউ গিভ আস সাম একটা মার্জিন দিলে আমরা ওটা মালটা আপনাকে আমি দিয়ে দিলাম আর কি। তো সেরকম আমিও কিন্তু গিয়ে জয়েন করলাম। ডিউরিং এসএসসি লেভেল স্টুডেন্টশিপ আপনি ব্যবসার সাথে ইনভলভ হয়ে গেছেন অলমোস্ট। না, সেন্ট জেভিয়ার্সে যখন আমি বিকম অনার্স করি, ওই সময়তে ওখানে জয়েন করলাম। তারপরে হচ্ছে যে নানান ধরনের বিজনেসের মধ্যে the second half of the day I used to spend for business আর কি। আপনাদের তো মূলত তাহলে ট্রি ট্রেডিংটাই প্রাইম বিজনেস ছিল। দ্যাট ওয়াজ only business। তবে ডিফারেন্সটা হলো যে দাদার টাইমে ইট ওয়াজ মোস্টলি হোলসেল, আমার টাইমে যেটা হয়ে গেছিল কি, ওটা আব্বার টাইমে যেটা হয়েছিল হোলসেল প্লাস রিটেল দুটোই চলছিল একসাথে। তো ওখানকার যে দোকানটার লোকেশনটাও ছিল একদম ঠিক মার্কেটের সামনে, পার্ক সার্কাস মার্কেটের সামনে। এখানে আমাদের চুনতির অনেকেই ওই আমাদের
বাসাতে গিয়েছিল, সেখানে কিন্তু দে উইল বি এবল টু গেট আ বেটার আইডিয়া। আপনারা প্রায় অলমোস্ট আপনার দাদা বাবা এবং আপনাদের আমল পর্যন্ত অলমোস্ট 50 ইয়ার্স আপনারা কলকাতা অবস্থান করলে স্থায়ীভাবে কোনো আবাসন ঘটেছেন কি সেখানে? না, কারণ হচ্ছে উই ওয়ার সিটিজেন্স অফ মানে পাকিস্তান অ্যাট দ্যাট টাইম। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা আমাদেরকে অপশন দিল যে আপনারা কি ইন্ডিয়ান সিটিজেন হিসেবে থাকবেন নাকি ইউ উড লাইক টু টেক পাকিস্তানি সিটিজেনশিপ। তখন আব্বাস বললো যে আমরা তো এখানে এই দেশে থাকার জন্য আসি নাই, মোটামুটি কিন্তু আমাদের একটা অবস্থানটা মোটামুটি আমাদের পজিশনিংটা ঠিক করার পরে আমাদেরকে বললো, মাসুদকে আমাকে দুজনকে, যে তোমরা কিন্তু এই দেশে না থেকে, তখন তো বাংলাদেশ 71 স্বাধীন হলো, মাসুদ 1979-এ বাংলাদেশে আসলো এবং 79-এ হি জয়েন জেমস ফিনলে। আমি 80-তে জয়েন করলাম ওখানে একটা ওই যে দেশ গার্মেন্টস, বাংলাদেশে দেশ গার্মেন্টসে জয়েন করলাম। তার মানে ওখানে আমাদের কিন্তু বিজনেস, ব্যবসা অথবা চাকরি কোনো কিছু আদার দ্যান দ্য বিজনেস চাকরি করা হয়নি কিন্তু, যদিও বা কিন্তু দেওয়ার অফার্স। তারপরে হচ্ছে উনি বললেন যে না, যেহেতু আপনারা ইন্ডিয়ান এডুকেশন বোর্ডের সার্টিফিকেটধারী ছিলেন, ইন্ডিয়ান সেন্ট জেভিয়ার সার্টিফিকেটধারী ছিলেন, অবশ্যই আপনাদের সেখানে চাকরি করার এলিজিবিলিটি ছিল। ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া উড হ্যাভ বিন যে ইউ হ্যাভ টু বিকাম অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল। তো ওটা অ্যাপ্লিকেশন করলেই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ওটা পারমিশন দিয়ে দিত, হোম মিনিস্ট্রি দিয়ে দিত আর কি। কিন্তু আমাদের ওই অপশনটাই কিন্তু আমরা এক্সারসাইজ করি নাই। তাহলে আমরা যে কথায় বলছিলাম, আপনার শিক্ষা জীবনের সর্বোচ্চ ডিগ্রি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করার পরও দেশ স্বাধীন হওয়ার পর আপনি বাংলাদেশে এসে প্রথম আপনার কর্মজীবন শুরু করলেন এবং সর্বশেষ আপনি অবসর জীবন, এই পর্যন্ত আমরা জানতে চাইলাম। দ্যাট ওয়াজ এ ফ্যামিলি কমিটমেন্ট অনেস্টলি স্পিকিং। আব্বা বললো যে না, তোমাদের এখানে দরকার নাই, কারণটা হচ্ছে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে এবং সেখানে কিন্তু লট অফ অপরচুনিটিস আর দেয়ার। এবং কলকাতাতে সেই সময়তে একটা কথা হচ্ছিল যে আমাদের যে কলিগ ছিল, লুক এট দেম, মানে নিউ কান্ট্রি অ্যান্ড ইয়াং গাইজ দে আর গোয়িং রাইট টু দ্য টপ। তখন তো হচ্ছে আমরা ওই স্বপ্ন দেখছি, জি, মানে হচ্ছে যে কে কোন পজিশনে চলে যাবে। MBA পাস করার মানে মনে হচ্ছে যে আই এম কোয়ালিফাইড টু বিকাম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এনি ইনস্টিটিউশন আর কি, সামথিং লাইক দ্যাট। পরে বাস্তবে এখানে এসে যখন দেখতে পারলাম যে না, আসলে কিন্তু ইটস নট ট্রু, বিকজ ইউ হ্যাভ টু স্ট্রাগল দ্য ওয়ে আপ ইভেন আফটার ফিনিশিং ইউর এডুকেশন। যাই হোক, তারপরে তো এখানে যেটা বললাম দেশ গার্মেন্টসে জয়েন করার পরে নেক্সট হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই গ্রুপের, আমি কিন্তু একটা গার্মেন্টসের ইন্ডিয়ান এবং বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, ওদের কোম্পানিতে কিন্তু আমি জয়েন করলাম। ওখানে রাফলি অ্যারাউন্ড 3.5 years গার্মেন্টসে মোটামুটি। বাই দ্যাট টাইম আই ওয়াজ বিকামিং টাইপড ফর গার্মেন্টস আর কি। তো গার্মেন্টস আপনি তো প্রোডাকশন না, আপনি তখন ম্যানেজমেন্ট মানে হচ্ছে কমার্শিয়াল সাইডটাই মোরলেস। আমি আমার জীবনে ওখানে অনেকজনকে আস্তে আস্তে ডেভেলপ করেছি। দেন দি বিকেম, যারা কিন্তু এমনকি কমার্শিয়াল ম্যানেজার হয়েও কিন্তু দেশের বাইরেও চলে গেছে, সামথিং লাইক দ্যাট আর কি। নেক্সট যেটা হলো, এখানে তারা আমার এভাবে হতে হতে পরে মানে আরেকটা বাইং হাউসের আমি কিন্তু শুরু করলাম। গার্মেন্টসের আমি যখন ছিলাম তখন কিন্তু দে ওয়ার হার্ডলি 10 ফ্যাক্টরিজ ইন বাংলাদেশ। এবং অনেকেই নাম, যেমন আজাদ রহমান সাহেব সুরকার, উনি কিন্তু এসে আমাকে বলছে যে আমাকে একটা ফ্যাক্টরি আমি করবো, আমাকে ডিজাইন করে দেন। তখন বাই দিস টাইম আমার অতটুকু নলেজ হয়ে গেছিল যে ফ্যাক্টরি লেআউটটা কীভাবে হওয়া দরকার, সেটা কিন্তু আমি তাদেরকে দিয়েছি। এবং এক সময় পরবর্তীকালে ধানমন্ডির উপরে কিন্তু একটা ফ্যাক্টরি ছিল বসুন্ধরা গার্মেন্টস, ওটার একটা তাদের সিস্টার কনসার্নকেও কিন্তু আমি ডিজাইনিং আমি করে দিয়েছি। ওটা এটার লেআউটটা, মেশিন কোথার থেকে কিনবে, কী করবে, পুরোটাই কিন্তু আমি তাদেরকে ডিজাইনিং করে দিয়েছি। আর ওটা কিন্তু ওইভাবেই তারা, ইট ওয়াজ ইন আ ভেরি স্মল ওয়ে দ্যাট দে স্টার্টেড আর কি। বর্তমান সময়ে বাংলাদেশে তো তৈরি পোশাক খাত রপ্তানির ক্ষেত্রে হাইয়েস্ট এক্সপোর্ট আর্নার, কিন্তু আপনার ক্যারিয়ার যদিও আপনি গার্মেন্টস সেক্টরে শুরু করেছিলেন, কিন্তু আলটিমেটলি আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরে চলে গিয়েছেন। আমরা সেই ওটা হচ্ছে ওই যে বাইং হাউস বললাম না, সেখানে এটা এমন একটা জায়গা যেখানে কিন্তু ইউ আর টেন্সড অল দ্য টাইম। কারণটা হচ্ছে একটা যদি সুতো এখান থেকে এখানে যদি গন্ডগোল হয়ে যায়, ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর ইট। একটা যদি বাটন যদি ছোট বড় হয়, একটা কালার ডিসকালার হয়ে যায়, সাপ্লায়ার দিয়েছে ভুল, কিন্তু এখন আমি এটা কি করব, দ্যাট ইজ নাথিং, বলে নো ইউ ক্যানট গিভ ইট টু মি, ওটা হয়তো বা ওখানে বায়ার রিজেক্ট করে দেবে। দ্যাট ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস থিং। তো নেক্সট যেটা হচ্ছে কি, এখানে এই যে টেনশনের মধ্যে
আমি দেখতাম যে সকালবেলায় আমি হয়তো বা 8টার সময় 8:30টার সময় অফিস যে শুরু করতেন। অফিসে চলে যেতাম, এবং এটা যাওয়ার পরে কোন সময়তে আমি ফেরত আসবো কোনো ঠিক নাই। বিগ রিজন ইজ বাইং হাউস মানে হচ্ছে যে কানাডিয়ান, ইউকে, ইউএস এর বায়ারগুলো সব আসতো। আমাদের নর্মাল অফিসটা শেষ করার পরে আমাদেরকে বলতো ইউ গো অ্যান্ড টেক, ওই যে আসাদ আপনি কিন্তু ওই যে শেরাটনে তাদেরকে একটু নিয়ে যান, তারপরে হচ্ছে ওই যে রয়্যাল অর্কিডে নিয়ে যান, ওদেরকে জাস্ট টু এন্টারটেইন দেম আর কি। বায়ার ওরা প্লেস করবে সামথিং, ইউনো দে আর সাম কাইন্ড অফ এ মানে লর্ড ফর আস আর কি। তো আমরা ওইভাবে করতাম। তো তখন একদিন আমার ব্রাদার ইন ল, তখন আমার দ্বিতীয় বোনের বিয়ে হয়েছে কলকাতাতে, সে আমাকে বললো যে আসাদ, ওয়াই আর ইউ ওয়ার্কিং হিয়ার? If you are, I understand that you are earning a lot of money, but then if you don't have the time to spend it, then why do you have to do this work? This type of work. তখন আমি চিন্তা করলাম যে না, আমার মনে হয় দিস ইজ নট এট অল ডিজায়ারেবল। তার আগেও কিন্তু আমি যখন ইউনাইটেড লিজিং কোম্পানি তারা এখন শুরু করার আগেই কিন্তু আমাকে একটা অফার দিয়েছিল যে ইফ ইউ আর ইন্টারেস্টেড, ওয়াই ডোন্ট ইউ সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন। পরে আমি নতুন করে আবার ওখানে তাদের কাছে অ্যাপ্রোচ করে যে আই ওয়ান্টেড টু, মানে বলা যাচ্ছে ঠিক আছে। আমার ইন্টারভিউ নেওয়ার পরে আমার কিন্তু এখানে আমি ডেপুটি ম্যানেজার যেটা হচ্ছে হিসাবে ওখানে জয়েন করলাম। তো এরপরেই আমার ওখানে ক্যারিয়ার শুরু হয় 1 বছর থাকার পরে। তারপর ওখান থেকে তারা বললো যে তার মানে আপনি পুরো এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে চলে গেলেন ফাইন্যান্সিয়াল সেক্টরে, ইউনাইটেড লিজিং এ আপনার ক্যারিয়ার শুরু হলো। রাইট। এবং পরবর্তীতে আপনি বিভিন্ন কোম্পানিতে সুইচ করেছেন। এইটা একটু দরকার যে 1 বছর পরেই কিন্তু আমাকে তারা চিটাগংয়ে পাঠিয়ে দিল, বলে ইউ আর পারসন কামিং ফ্রম চিটাগং, কি করে চিটাগং ওখানে। কিন্তু তখন ওই ব্রাঞ্চটা কিন্তু নতুন করে স্টার্ট করতে হয়েছে আমাকে। যাই হোক, ইটস এ লং স্টোরি। আই ওয়াজ দ্য অনলি পার্সন ওই ব্রাঞ্চের মধ্যে, আর একটা পিয়ন ছিল আর আমি ছিল। এটার উপরে বেস করে একটা পার্ট আমি এখানে থাকতাম। তারপরে হচ্ছে বিভিন্ন সাগরিকা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, দিস ইন্ডাস্ট্রিয়াল, ওখানে কিন্তু গিয়ে তারপরে হচ্ছে ওই যে চেম্বার অফ কমার্সের কাকে আমি টার্গেটিং করবো, কারণ ওই দিনগুলোতে তো লিজিং কী জিনিস অথবা মানে ফাইন্যান্সিং কী জিনিস তারা কিন্তু ওরা বুঝতো না, ব্যাংক ছাড়া কিন্তু কোনো কেউ কিছু বুঝতো না। যাই হোক, ওটা আমি এটা করার পরে এটা দেন চিটাগং থেকে পরে আমি ডিসাইড করলাম যে না, আই থিঙ্ক আই হ্যাভ টু গো ইনটু মেইন স্ট্রিম ঢাকাতে, আবার আমাকে ফেরত যেতে হবে। ওটা দ্যাট আই স্টার্টেড ফ্রম ঢাকা, মেইন স্ট্রিমে আমি কিন্তু আবার চলে যাব। এইভাবে আবার আমি ঢাকাতে চলে আসলাম। দেন আই জয়েন্ট প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তখন হচ্ছে ডেপুটি ম্যানেজার থেকে আমাকে তারা একটা পজিশন যেটা হচ্ছে দিল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রাইম ফাইন্যান্সে, যেটা হচ্ছে মানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলাম। এরপরে যেটা হচ্ছে আই ডিসাইডেড টু এগেইন মেক এ সুইচ। ওখানেও ছিলাম প্রায় রাফলি অ্যারাউন্ড প্রাইম ফাইন্যান্সের প্রথম দিকে রাফলি অ্যারাউন্ড 6 years। এটাই হচ্ছে লংয়েস্ট ডিউরিং দ্যাট টাইম। এখান থেকে তখন আমি আবার সুইচ করলাম টু আইপিডিসি, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। তখনকার একটা বড় ধরনের আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমাকে তারা কিন্তু ডাইরেক্টর ইনভেস্টমেন্ট হিসাবে নিয়েছিল। ডাইরেক্টর ইনভেস্টমেন্ট, অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি রিক্রুটেড ফ্রম ফ্রান্স, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন, সিডিসি, ওখান থেকে তারা এসে আমাদের কাছে ইন্টারভিউ নিয়ে ফাইনালি সিলেক্ট করলো। সিলেক্ট করার পরে আই স্টার্টেড ওয়ার্কিং ওভার দেয়ার। তো রিয়েল প্রবলেম ইজ যে ওখানে I could not get comfort in working over there. In the IPDC? হ্যাঁ, আইপিডিসিতে কমফর্ট মানে হচ্ছে ওই সেন্সে যে ভদ্রলোক যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, ওনার একটা রেপুটেশন ছিল যে ইফ ইউ ক্যান ওয়ার্ক উইথ হিম ফর 6 months দেন ইউ রিয়েলি গুড। ও নিজে বলতো যে লোক, আমাদের কিন্তু এখানে স্ট্যান্ডার্ড অফ অ্যাচিভমেন্ট ইজ সো হাই দ্যাট অ্যাকচুয়ালি পিপল কামিং ফ্রম হার্ভার্ড অ্যান্ড সাম অফ দ্য বেস্ট ইন ইউনিভার্সিটিজ ইন আমেরিকা, দে অলসো ক্যানট অ্যাচিভ দ্য টার্গেটস। তা আমাকে বললো যে ঠিক আছে, তোমার টার্গেটটা হচ্ছে এত বিজনেস, কারণ মার্কেটিং, আমি ডাইরেক্টর ইনভেস্টমেন্ট মার্কেটিং আর কি। আমাকে বললো যে ইউ ডু দিস মার্কেটিং করো। তা আমি তারপরে করলাম কি, আমাকে টার্গেট দিল 450 কোটি টাকা। তখনকার দিনে 450 কোটি টাকা ইনভেস্টমেন্ট টার্গেট নাকি ইনভেস্টমেন্ট টার্গেট, এটা দুটোই আমাদের রেসপন্সিবিলিটি। আবার রিটার্নও আসতে হবে। 450 কোটি টাকা দিলাম। আমি বললাম যে ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টার অ্যাচিভ, সেকেন্ড কোয়ার্টার অ্যাচিভ। তো ফার্স্ট কোয়ার্টার যখন আমি অ্যাচিভ করলাম, তখন কিন্তু ম্যানেজিং ডিরেক্টর সবাইকে ডেকে বললো যে হি লুক এট দিস জেন্টলম্যান, হি হ্যাজ অ্যাকচুয়ালি
ফার্স্ট কোয়ার্টার হি ইজ দ্য চিফ, কংগ্রাচুলেশনস টু হিম, একদম মানে সব এমপ্লয়িজদেরকে নিয়ে। সেকেন্ড কোয়ার্টারও কিন্তু একটু গ্যাপ ছিল, বাট দেন দ্যাট অলসো এরকম করতে লাস্টের দিকে যখন আমি কিন্তু আই অ্যাচিভ করার পরে তখন আমি এমডি সাহেবকে বললাম যে টুডে উই হ্যাভ জাস্ট ফুলফিল 450 crores অফ ইউর টার্গেট দ্যাট ইউ হ্যাভ। তো উনি মাথা নাড়লেন, কিন্তু সাইড বাই সাইড যেটা হচ্ছে আমার একটা সন্দেহ হচ্ছে, মানে আই ডোন্ট টেক ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সেটা হচ্ছে যে হি কনসিডার্ড মি টু বি এ থ্রেট। অ্যানাদার হায়ার, হ্যাঁ, মানে যেটা কারণটা হচ্ছে ডাইরেক্টর ইনভেস্টমেন্ট আমার উপরে ছিলেন মাজিদুর রহমান সাহেব, যে ঢাকা স্টক এক্সচেঞ্জে পরে কিন্তু হি বিকেম দ্য সিইও এক সময়তে, মাজিদুর রহমান। তো উনি হি ওয়াজ এ ব্যাংকার, স্ট্যান্ডার্ড চার্টার্ড থেকে ওনাকে কিন্তু নেওয়া হয়েছিল, বাট দেন হি ওয়াজ জাস্ট মানে অপারেশন সাইডে কিন্তু হি ওয়াজ ভেরি পুয়ার, হি ডিড নট হ্যাভ এনি আইডিয়া। যাই হোক, তো আমাকেই কিন্তু মূলত তারা ইউজ করতেন। আইপিডিসিতে আপনি কয় বছর ছিলেন? রাফলি অ্যাবাউট 1 year and 15 days। দেন ইউ হ্যাভ সুইচ ওখান টু থেকে তারপরে আমাকে এই যে প্রাইম ফাইন্যান্সের এই গ্রুপেরই যারা ছিল তারা বললো যে উই ওয়ান্ট ইউ ব্যাক, ভেরি সিম্পল, আপনি চলে আসেন, কারণটা হচ্ছে আমরা এখানে উই আর লুকিং ফর গুড পিপল আর কি, কারণ ইউ আর ওয়ান অফ আওয়ার প্রোডাক্টস, ইউ স্টে হিয়ার। তো আমাকে বললো কোথায়, বলা হচ্ছে যে ওই ফারিস ফাইন্যান্সে, এটা হচ্ছে তাদেরই একটা সিস্টার কনসার্ন, ওখানে ইউ স্টার্ট। ওখানে আরেক মানে সমস্যা, আপনার তাহলে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর যখন আসলে জব অলমোস্ট সিমিলার বাট কোম্পানি ডিফারেন্ট, কোম্পানি ওয়াজ ডিফারেন্ট। এবং এই পর্যায়ে আপনি ফারিস্টের পরে আবার প্রাইম ফাইন্যান্সে ব্যাক করেছেন। আমি বলি ফারিস্টে দেন দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ম্যানেজিং ডিরেক্টরস পজিশন আর কি। তারা বলছে ইউ উইল জয়েন অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর। আমাকে তারা ফুল বোর্ড ইন্টারভিউ নিয়েছিল, নেওয়ার পরে তারপরে ওখান থেকে দে সেড ওকে না ইউ গো হেড জয়েন। আমি তো তখন মানে জয়েন করে দেখি যে ওখানকার যতগুলো ফাইন্যান্সেস তারা সেই সময়তে দিয়েছিল অল ওয়ার ইনফেক্টেড। এখন তো আপহিল টাস্ক হচ্ছে যে আমি যদি এই কাজটার যদি ফান্ডটা যদি আমি ওখান থেকে রিয়েলাইজ না করতে পারি, তা আমি নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারছি না। তারপরে শুরু হলো করতে আলটিমেটলি একটা পর্যায়ে আফটার ওখানে ছিল রাফলি অ্যারাউন্ড 5 ইয়ার্সের পরে আমাকে প্রাইম ফাইন্যান্সের ওখান থেকে যারা যে বোর্ড আছে তারা বললো যে নো ইউ কাম ব্যাক টু প্রাইম ফাইন্যান্স। তখন বাই দ্যাট টাইম আমি কিন্তু ফারিস্টের 20% ডিভিডেন্ড দিয়ে তখন ওখানে বেরিয়েছি। এখন এমন একটা স্টেজ ছিল ওই কোম্পানিটা ইট ওয়াজ এট দ্য লোয়েস্ট লেভেল, বাট সেই কোম্পানি আলটিমেটলি 20% ডিভিডেন্ড দিয়েছে। আমি টেনিউর আপনি দিয়েছেন। দেন আই জয়েন প্রাইম ফাইন্যান্সে জয়েন করলাম। জয়েন করার পরে তারপরে নেক্সট হচ্ছে যে এখানে তো কাজ শুরু হলো। এখানে আরেক প্রবলেম, সেটা হচ্ছে যে মানে দিস বাংলাদেশে যেগুলো হয় আর কি মার্জিনালাইজেশন, দে ডিড নট টেক মি ভেরি ইজিলি। ওরা পুরোটাই কিন্তু এক সময় কিন্তু আমাকে ইন এ ভেইলড ওয়েতে বললো যে ফুল অথরিটি ডেলিগেট করলো, এক পর্যায়ে আপনাকে আবার এটার ব্যাপারে কনফাইন করে দিচ্ছেন। না, নট দ্য বোর্ড ওয়াজ ভেরি প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, কিন্তু আদার এমপ্লয়িজ এক্সিকিউটিভস দে ওয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অ্যান্ড অল দ্য আদার পিপল আর কি, তারা আমাকে বলছে যে মানে দেখেন আপনি আসবেন এখানে, স্যার আপনি আসবেন, কিন্তু এখানে তো মানে ধরেন আমাদের উই আর অ্যাকচুয়ালি রানিং ইট দিস ওয়ে। আই সেড ফাইন। ওখানে গিয়ে ভেতরে ঢুকে দেখি যে আরেক সমস্যা। আপনি তাহলে প্রাইম ফাইন্যান্সকে আপনি কোন লেভেলে নিয়ে গেছেন পরবর্তীতে আপনার ক্যারিয়ার? হ্যাঁ, আমি বলছি সেখানে মেন প্রবলেমটা যেটা হয়েছিল ওখানে, যে ওখানেও কিন্তু ওই যে ফাইন্যান্সিং যেগুলো করেছে দ্যাট ওয়াজ দ্য থিং। আর নাম্বার ওয়ান হচ্ছে দ্য ট্রেজারি তারা যেভাবে হ্যান্ডেল করেছিল, ডিজাইন করেছিল ট্রেজারি, ইউ নো হাউ ইউ গেট দ্য ফান্ড ফ্রম আউটসাইড অ্যান্ড দেন অফকোর্স হাউ ইউ ডিপ্লয় ইট আর কি। ট্রেজারি তারা যে ফান্ডটা যেটা নিয়ে এসেছিল ওটা কিন্তু ইট ওয়াজ ফ্লড। কারণটা হলো যে আমি প্রথম দিন যখন ঢুকি তখন দেখি যে আমার 67 কোটি টাকা আমার দেনা, আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা নেই। কারণটা হচ্ছে সবগুলো ওই ফিক্সড ডিপোজিট নিয়ে তারা কিন্তু ব্যবসা করেছে, লং টার্ম কোনো রকমের তারা কমিটমেন্ট ফ্রম ব্যাংকস ট্যাঙ্কস এগুলো কোনো কিছু করে না। মানে উইথ এ ভেরি কনস্ট্রেন্ট এনভায়রনমেন্ট আপনি এটার দায়িত্ব চেষ্টা নিয়েছেন। করেছি আমি আমার তরফ থেকে। দেন আফটার নিয়ারলি 6 years মানে ওখানে আমি তখন প্রাইম ফাইন্যান্সেই 2017-তে কিন্তু আমি ওখান থেকে আমি রিটায়ার্ড হলাম at the age of 65. ইটস এ নরমাল রিটায়ারমেন্ট অ্যাজ পার রুল। As per বাংলাদেশ ব্যাংক কারণ হচ্ছে যে CEOs they can retire at the age of 65, others 60 years. মিন টাইম আপনি তো আবার বাংলাদেশ ফিনান্স এন্ড লিজিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেন। এটার হিস্ট্রিটা কিভাবে হলো সেটা হচ্ছে যে একসময় আমাদের ওখানে এক ভদ্রলোক মফিজুর রহমান, উনি ছিলেন চেয়ারম্যান,
কোনো টেকনিক্যাল কারণে ওনাকে কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে সরে আরেকটা প্রতিষ্ঠানে যেতে হয়েছিল। তখন একটা ভ্যাকিউম সৃষ্টি হলো। আমি তখন কিন্তু আই ওয়াজ অ্যান এক্সিকিউটিভ কমিটি মেম্বার ওখানকার। তো হওয়াতে তখন আমার যে পজিশনটা যেটা ছিল ওখানে, আই ওয়াজ এ সিনিয়র মেম্বার ওদের, সব কিছু ঠিক আছে, কিন্তু মফিজ সাহেব তখন আমাকে ডেকে বললো যে দেখেন অ্যাকচুয়ালি আমার তো এখন যে বর্তমান যে সিচুয়েশন, আই হ্যাভ টু মুভ এবং আই ক্যানট রিমেন অ্যাজ দ্য চেয়ারম্যান বিকজ অফ টেকনিক্যাল রিজনস আর কি। আমি বললাম যে তাহলে কী করতে হবে বলে, তো আমরা একটা কল করে মিটিং তখন ডিসাইড করার দরকার ছিল যে হু উড বি দ্য নেক্সট চেয়ারম্যান। তা আমি প্রথমে তখন সেলিম আরেফ হোসেন, ব্র্যাক ব্যাংকের সিইও, এখন যেটা জাস্ট কিছুদিন আগে ওখান থেকে উনি রিটায়ার করেছে, সেলিম আরেফ হোসেন কিন্তু উনি ছিলেন ওখানে, হি ওয়াজ মেম্বার। তখন কিন্তু উনি চার্টার্ড চার্টার্ড ব্যাংক মুম্বাই থেকে কিন্তু উনি তখন কিন্তু আইডিএলসিতে উনি জয়েন করলেন, আইডিএলসি ফাইন্যান্সে জয়েন করলেন। আইডিএলসি ফাইন্যান্সে জয়েন করার পরে তো আমি তাকে বললাম যে হি ইজ দ্য ফিটেস্ট ম্যান। কারণটা হচ্ছে একটু তো ওয়েটও লাগে আইডিএলসি, তখন আমাদের তো প্রাইম ফাইন্যান্স ওয়াজ নট অ্যাজ বিগ অ্যাজ ইয়ে। তবে এই ক্ষেত্রে ফাইন্যান্স এন্ড লিজিং ইনস্টিটিউশনের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হিসেবে আপনার রোল কি ছিল বাংলাদেশের সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে গাইড করা এবং কন্ট্রোল করা? মূলত যেটা হচ্ছে কি যে সেলিম আরেফ হোসেন উনি বললেন যে না, আপনার কি সিন্স আই এম নট মানে কানেক্টেড ইনাফ, যে কারণে কিন্তু আই থিঙ্ক আসাদ ভাই উড বি এ বেটার পজিশন। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে আসতে পারি, বাট আই নিড ইয়োর সাপোর্ট, উইল ইউ বি উইলিং টু হেল্প মি? তো বলে যে না ঠিক আছে, দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আমি তাহলে চেয়ারম্যান হলাম, তখন কিন্তু উনি ভাইস চেয়ারম্যান। এইভাবে কিন্তু কাজ শুরু হলো। নেক্সট হচ্ছে যে আমার কিন্তু ওখানে লিজিং অ্যাসোসিয়েশনের 4 বছর, প্রথমে 2 বছর, দেন অ্যাগেন 2 ইয়ার্স। নেক্সট আমাকে মানে তখনকার সময় ছিল আতিউর রহমান সাহেব গভর্নর, অ্যান্ড হি ওয়াজ ভেরি প্রোঅ্যাক্টিভ ম্যান। যাই যেটা হয়েছে তার ওই যে $1 মিলিয়ন হিস্ট ফিস্ট ওগুলো নিয়ে আমি মানে হ্যাভ ভেরি লিটল আইডিয়া অ্যাবাউট ইট, বাট হি ওয়াজ ভেরি প্রোঅ্যাক্টিভ। যেটাতে অল মিটিংসে উনি কিন্তু যেটা করতেন কি, লেফট সাইডে কিন্তু ব্যাংক অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট যিনি আছে ওনাকে ডান পাশে কিন্তু আমাকে রাখতেন, সামথিং লাইক দ্যাট, অথবা দিস তবে ওনার পাশেই আর কি। তো উনি কথা বলতেন, তারপরে সবাই কথা বলতে হবে, আমাদেরকেও বলতে হতো। তার মানে একটা একজন চুনতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনি বাংলাদেশের একটি সেরা অবস্থানে থেকে বাংলাদেশের আর্থিক সেক্টর আপনার অবদান রয়েছে আছে। এটা কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, এমনি তো নর্মাল ফাইন্যান্সিং সবাই করতো, তখন আতিউর রহমান সাহেব যেটা উনি ডিসাইড করলো যে না, আমরা কিন্তু এসএমইকে যদি ফাইন্যান্সিং করে এটাকে যদি আমরা স্ট্রেংথেন না করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের এই যে বর্তমানে শুধুমাত্র বড় বড় কর্পোরেটসকে সবাই টাকা দিচ্ছে, ব্যাংকও দিচ্ছে, সবাই দিচ্ছে, মানে হচ্ছে যে লিজিং কোম্পানিও যদি 50 কোটি 100 কোটি টাকার দিতে থাকে, তাহলে কিন্তু জিনিসটা হলো না। হোয়াট অ্যাবাউট দিস মার্জিনাল যেসব বিজনেসম্যান আছে? তখন উনি আমাদের করলেন কি, একটার পর একটা কিন্তু ওয়ার্কশপ ঢাকাতে এবং ঢাকার বাইরে উনি কিন্তু অর্গানাইজ করতে শুরু করলো। অর্গানাইজ করার পরে মেইন ফোকাস অফ যে এজেন্ডা ওয়াজ এসএমই। এবং এসএমই কি তখনকার দিনেও যে একটা 5 কোটি টাকা পর্যন্ত একটা পার্টি তাকে যে, দ্যাট ওয়াজ অলসো কনসিডার টু বি এসএমই। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের আর্থিক অবকাঠামোতে বিশেষ করে এসএমইতে আপনার অবদান আমরা নিঃসন্দেহে। সেটা আমি যেটা করেছি যে বিভিন্ন 4 বছরের মধ্যে বিভিন্ন টাইমে ব্যাংকের সঙ্গে আমাদের যৌথ মিটিংও হয়েছিল, তখন কিন্তু আমি কথা বলেছি যে বেসিক্যালি আপনারা যারা লিজিং কোম্পানি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছেন, আপনাদের কিন্তু এসএমই যদি আপনি না করেন, তাহলে কিন্তু ইউ আর গোয়িং টু ভ্যানিশ। এবং কিন্তু your main area of focus, the reason as to why Bangladesh Bank has given you license is to nurture this SMEs. আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, আপনি কি নিজেকে তৃপ্ত মনে করেন যে লেভেলে আপনি ছিলেন বাংলাদেশের এক ফাইন্যান্স অ্যান্ড লিজিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হিসেবে, দেশের অর্থনৈতিক এবং শৃঙ্খলা আনয়নে কি আপনার কোনো ভূমিকা ছিল বলে মনে করেন? এসএমইর উপর আমার বিশাল একটা অবদান আছে, সেটা আমি আপনাকে আরো একটু ক্লিয়ারলি বলি। নর্থ বেঙ্গলে যে রাইস মিলসগুলো আছে, এখানে কিন্তু কিছু কিছু পার্টিকে আমি কিন্তু যেটা মানে যেমন কিছু কিছু ছিল তারা কিন্তু ভেরি ওয়েল অর্গানাইজড, অনেক বড় ছিল তখনকার দিনে। যেমন একটা রশিদ নামে একটা আমি বলতে পারি, দে আর মানে নট অনলি নাম্বার 1 ইন বাংলাদেশ, বাট দে আর মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এত বড় কিন্তু ইনস্টিটিউশন না। এক একটা ফ্যাক্টরি তার মানে
মেইন রাস্তার থেকে 1/2 কিলোমিটার পর্যন্ত লম্বা, এত বড় একটা ফ্যাক্টরি। তার এক একটা যদি ওয়্যারহাউস দেখলে কিন্তু ভয় লাগার মতন অবস্থা। এরকম তার কিন্তু 4টা-5টা ফ্যাক্টরি। এই It is হচ্ছে because of SME's contribution and নো SME's নো নো role. নো নো হি ওয়াজ অলরেডি ওয়েল এস্টাবলিশড বাই দ্যাট টাইম। ওখানে আমরা করেছি। তারপরে হচ্ছে কিছু কিছু কোম্পানি যেমন দে জাস্ট স্টার্টেড, সালমান একটা আছে রাইস মিল, এরা কিন্তু খুব ছোট আকারে ছোট পরিসরে শুরু করার পরে বাই দ্য টাইম আই লেফট তারা কিন্তু এখন অনেক বড় চলে গেছে। তারপর হচ্ছে বৈশাখী, এ কয়েকটা আমি নাম বলছি। তাহলে যেগুলো আমরা কিন্তু- বলতে পারি কর্মজীবনে আপনি যেমন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে সাফল্যের শিখরে আরোহণ করেছেন, ঠিক তেমনি আপনার পারিবারিক জীবনেও আপনার 2 সন্তান এবং পুত্রবধূ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে অলরেডি দেশে বিভিন্ন জায়গায় অবদান রাখছেন। আপনার পারিবারিকভাবে আপনার বাংলাদেশ থেকে বিয়ে করা, যদি আপনি ইন্ডিয়াতে লেখাপড়া করেছেন, বর্ন আপ হয়েছেন, কিন্তু বাংলাদেশে এসে আপনি আপনার বৈবাহিক সূত্রে এখানে কর্মজীবন, আপনার ব্যক্তিগত জীবন শুরু করেছেন। তো আপনার পারিবারিক জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাই। মূলত 1984 সালে আমার বিয়ে হয়। সেটা হচ্ছে আমার আব্বা এবং আম্মা একটা কথাই বলতেন যে চিটাগংয়ের মেয়েকে তোমরা দেখো চিন্তা ভাবনা করে, যে কারণে আমি এবং আমার ভাই দুজনেই কিন্তু চিটাগং থেকে মানে got married। গট ম্যারিড এট চিটাগং। তো আমাদের মূলত এখানে হচ্ছে চিন্তা ভাবনা করতে করতে আমরা আলটিমেটলি গিয়ে আমাদেরই আত্মীয় মানে ডক্টর লোকমান, ওনার প্রথম কন্যা শাহেদা। হ্যাঁ, ওনার সঙ্গে আমার বিয়ে শাদী হলো আর কি। এরপরে আমার যে ছেলেরা একের পর এক আসতে শুরু করলো, তারা কিন্তু বিজনেস মানে সরি চাকরি যেটা করেছিল। তার আগে যেটা আমার যে ওদেরকে একটা জিনিস যেটা আমি কখনোই আমরা করি নাই, সেটা হচ্ছে যে তোমরা কি পড়াশোনা করবে কি করবে না সেটা নিয়ে কিন্তু আপনার সন্তানদেরকে বিশেষ করে। নেভার বি হ্যাভ সেড দ্যাট। তো বড়টা যে আছে সে করলো কি বিবিএ পাশ করলো নর্থ সাউথ থেকে পাশ করার পরে হি স্ট্রেট অ্যাওয়ে এনরোলড ইনটু সিএফএর পরে তখন কিন্তু যেটা ওখান থেকে সিএফএ কোয়ালিফাই করলো। রিপোর্টেডলি হি ওয়াজ যেটা মানে হচ্ছে ওয়ান অফ দ্য ইয়াংয়েস্ট সিএফএ টু কোয়ালিফাই অ্যাট দ্যাট টাইম। পরে তো আমার ছোট ছেলে যে আছে সেও তো সিএফএ মানে খুব স্মুথলি কিন্তু মানে মানে ওই কোনো রকমের কোনো সেটব্যাক ছাড়াই কিন্তু সে পাশ করে গেছে। পরে তো আমার ছেলের সঙ্গে যা বিয়ে শাদী হলো সেও কিন্তু আবার সিএফএ, অ্যাজ ইউ নো দ্যাট। You are almost now a chartered family of chartered financial analysts like that. চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। তো এটার সম্বন্ধে একটু বলার দরকার আছে, বিকজ অনেকেই কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন এসিএমএ অথবা এসিএ অথবা সিএফএ। এটা মূলত হচ্ছে যে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এটা হচ্ছে একটা সার্টিফিকেট টাইপের কোর্স, যেটা জাস্ট লাইক ইউর এসিএমএ, যে ওই যে বিদেশে এসিসিএ অনেকটা ওই টাইপের। তবে দিস ইজ স্পেশালাইজিং ইন অনলি ইনভেস্টমেন্ট। এখন ধরে মার্জার আছে, অ্যামালগেমেশন, টেক ওভার। যেমন এই যে হোলসিমের সঙ্গে লাফার্জের কাজ করেছে, তাদের কিন্তু একটা পোর্শন কাজ কিন্তু এরাই করেছে। এরা কিন্তু এটা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টস থেকে দেবে না। কারণটা হলো যে এটার ফোকাসিংটা হচ্ছে টোটালি আলাদা। বিকজ আই হ্যাভ টু একটার সঙ্গে একটা, এটার পার শেয়ার ভ্যালু কত হতে হবে, এটার পার শেয়ার ভ্যালু কত হতে হবে, তারা কিন্তু ওখানে স্টাডি করে তারা হিসাব করে তারা বলবে ওকে না 5 shares অফ ইয়ার্স ইজ 2 shares অফ, ওটা করে তারা কিন্তু বললো না ইউ ক্যান ডু দ্য ফিউজিং। এবং আমার তো ধারণা খান ফ্যামিলির ডাইনাস্টিতে বর্তমানে সানি এবং তার ছোট ভাই ওরা দুজনেই ভালো রোল প্লে করছে, এবং আপনাদের চতুর্থ প্রজন্মের সন্তান হিসাবে তারা নিশ্চয়ই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সানির একটা যে ইয়ে ছিল, নাও হি ইজ দ্য চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টের প্রেসিডেন্ট। তো অনেকদিন কিন্তু সে সেক্রেটারি হিসেবে কাজকর্ম করেছে। তো ও হচ্ছে কি যে সময়তে সে পাশ করলো তখন হাতে গোনা বোধহয় 20 জনও কিন্তু চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট ছিল না। তখন তারা চিন্তা ভাবনা করলো যে নো দিস ওয়ন্ট ওয়ার্ক, কারণ তো অনেকগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। কিন্তু সেই জায়গাটা আমাকে যদি দল যদি ভারী না করলে হবে না। তখন সে করলো কি, তার অনলাইনে কিন্তু বিভিন্ন মানে যারা দোজ পিপল হু আর ইন্টারেস্টেড তাদেরকে মোটিভেট করার পরে দেন হি সেড ওকে না আই উইল গিভ গাইড ইউ বাট কাম ইন এনরোল। ওকে কিন্তু ফ্রি অফ কস্ট হি ইউজ টু গিভ দেম সাম কাইন্ড অফ এ গাইডেন্সটা দিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে যে পরবর্তীকালে নাও ইট মোর দেন 200 বোধহয় সিএফএস আছে। এবং পাশাপাশি বর্তমানে বাংলাদেশের শেয়ার মার্কেটের তো সানির খুব ভালো কন্ট্রিবিউশন আছে, বিভিন্ন পিরিয়ডিক্যাল আর্টিকেলস থেকে শুরু করে। ওটা রিসার্চের উপরে সে কিন্তু বেশি প্রাধান্য, যেমন সে একটা কোম্পানি পরবর্তীকালে স্টার্ট করলো যেটাতে আমার ছোটো ছেলেও কিন্তু ওর সঙ্গে জয়েন করেছিল পরে। ওটা হচ্ছে এজ।
অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই EDGE। তো ওটার মেইন ইয়েটা ছিল যে তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবে। তার মানে নানান ধরনের আছে, এখন হচ্ছে সারিয়া অ্যাসেট একটা আছে, একটা হচ্ছে বাংলাদেশ মিউচুয়াল ফান্ড একটা আছে, গ্রোথ ফান্ড আছে, ওরা বিভিন্ন ধরনের। ওটা হয় কি একটা স্টার্ট করলে তখন মাল্টিপ্লাই হয় আন্ডার দ্য রুলস অফ মানে হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যা যা যেভাবে করবে। তো করার পরে তখন আরেকটা জিনিস যেটা সাইড বাই সাইড যেটা করলো, যে মানে একটা রিসার্চ, মানে কান্ট্রি রিসার্চ, কোম্পানি রিসার্চ, ফরেনার্সদেরকে হি স্টার্টেড সেলিং। এবং ফরেনার্স তো বাংলাদেশ সম্বন্ধে তাদের কিন্তু একটা যে প্রফেশনাল অ্যাপ্রোচে গিয়ে কিভাবে কি করব এরকম কিন্তু তারা মানে ক্লিয়ার একটা আইডিয়া নাই। তখন এদেরকে যখন অ্যাপ্রোচ করলো, তখনকার দিনে কিন্তু ইভেন আইডিএলসি ডিড নট হ্যাভ, এদের যে একটা স্টার্টেড টিম যেটা ছিল, তারা রিক্রুটমেন্টই করেছে আইবিএস ছাড়া কিন্তু কেউকে নেয়নি সে সময়তে। দে ইউজ টু কম্পেনসেট দেম ওয়েল, ভালো পেমেন্ট দিয়েছে, এবং ওরা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়ে গেছে, দে আর স্টিল ওয়ার্কিং। আমরা আশা করব, প্রত্যাশা করছি আপনার প্রজন্মের ধারাবাহিকতা, আপনার 2 সন্তান এবং পুত্রবধূ শুধুমাত্র তাদের নিজেদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাবে তা না, তারা ঐতিহ্যবাহী খান পরিবারের পরবর্তী প্রজন্ম হিসাবে নিশ্চয় আমরা তাদেরকে আগামী প্রজন্মের জন্য একজন আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে দেখতে পাবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যে কথা বলছিলাম, একটি প্রদীপের সামনে আমরা একজন প্রদীপ্ত লোকের কথা বলছিলাম, যিনি তার শৈশব কৈশোরের শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবনের এতটুকু, যেটা এই সিটিংয়ে হয়তো আমাদের পক্ষে সবকিছু প্রকাশ করা সম্ভব না। আমরা এখন ওনার ব্যক্তিগত, এই যে আজকে ওনার পারিবারিক চৌহদ্দিতে যে সুন্দর আবহ, বাগান, গাছগাছালি, বিভিন্ন যে পরিবেশ, তার চেয়েও আমার যতটুকু স্মৃতি মনে পড়ে, ওনার দাদার আমলে এই খানবাড়ি প্রবেশ পথে সারি সারি কাঁঠাল গাছ, নারিকেল গাছ এবং তাদের সুরম্য একটি গুদামঘর সহ যে বাড়ির আঙ্গিনা, পুকুর পরিবেষ্টিত, তার সাথে বর্তমান যে পরিবর্তন, আমি ওনার ব্যক্তিগত জীবনে এই স্মৃতি রোমন্থনটা করার জন্য অনুরোধ করব। বিশেষ করে ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত এই খান পরিবারের বর্তমান অবস্থান এবং অতীতের মধ্যে উনি কতটুকু কি তফাৎ খুঁজে পেয়েছেন এবং তার এই ক্ষেত্রে তার সন্তুষ্টি বা কি। আমার দাদা, উনি তো এখানে বিবাহ সূত্রে কিন্তু চুনতিতে এখানে এসেছিলেন, সেটা তো চুনতি সবাই জানে আর কি। কারণটা হচ্ছে আবার সে খান সিদ্দিকী পরিবারের ওনাদেরই একজন মানে একজন ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে ওনার বৈবাহিক সূত্রেই কিন্তু ওনার এখানে চুনতি আগমন। হ্যাঁ, তো আগে আমাদের আরেকটা ভিটা ছিল, সেখান থেকে পরবর্তীকালে খুব যতটুকু আমার মনে পড়ে হয়তো বা 65, 66, তারও আগে, হয়তো তারপরে আগে পরে কিছু একটা এই ভিটাটা কিন্তু উনি কিনলেন। কেনার পরে তারপরে হচ্ছে আমাদের এখানে উনি একটা এখানে মাটির ঘর প্রথমে করেছিলেন। ওটাও কিন্তু বেশ মানে চড়া করে উনি বেশ, হি ওয়াজ এ ভেরি ম্যান অফ টেস্ট আর কি। যাই হোক, তারপরে তো উনি ওনার জীবদ্দশায় এখানে মোটামুটি সব কিছু ওনার তরফ থেকে যতটুকু করা ছিল, এবং ওনার একটা তো সোশ্যাল অ্যাঙ্গেল একটা বিশাল বড় ছিল মাদ্রাসার এবং অন্য কিছু। আপনার দাদা আব্দুস সোবহান খান। তো এরপরে আব্দুস সোবহান খান সাহেব উনি যখন মারা যাওয়ার পরে, তখন আব্বা তো মানে এইসব দায়িত্ব উনি, আমাদের পারিবারিক দায়িত্ব পুরোটাই কিন্তু উনি নিলেন। তো নেওয়ার পরে আমি তখন চিটাগংয়ে চাকরি করি, চিটাগংয়ে ওই যেটা আমাকে বললাম যে 3.5 বছর ইউনাইটেড লিজিংয়ে ছিলাম, সেই সময় তো আমি কিন্তু এখানে প্রত্যেক শনিবারে আমি কিন্তু এখানে চলে আসতাম। এসে আমার তরফ থেকে আমি যা ডেভেলপমেন্ট ওয়ার্ক ছিল সেটা কিন্তু আমি এখানে করতাম। যেখানে আমাদের যে মুজাহিদ চাচা ছিলেন এখানে একজন, মুজাহির হোসেন, উনি মানে আমাদেরকে, আমি শুধু ওনাকে বলে যেতাম যে চাচা এই কাজগুলো করে দিতে হবে, উনি কিন্তু করে দিতেন। যাই হোক, পরবর্তীকালে যেটা হলো কি, মানে এটা মাসুদ হি টুক এন অ্যাক্টিভ ইন্টারেস্ট, চিন্তা করলো যে জায়গাটা এত বড় সুন্দর একটা আছে, সুতরাং আমরা এটাকে কিছু একটা ফেস লিফটিং, কিছু রেনোভেশন করার দরকার আছে। তখন কিন্তু এই যে গাছ, এখানে তো একটা, আমরা মনে হয় একটু হাঁটতে হাঁটতে আপনার বাগান বাড়িটা দেখতে পারি এবং আপনার সেই স্মৃতি রোমন্থন করতে পারি। বিশেষ করে আপনার দাদার আমলের পারিবারিক যে বসতভিটা, আর বর্তমান সময়ে মাসুদ খান এবং ওনার সহধর্মিনী মিস সুরিয়া জান্নাত লাভলি যে পরিবর্তন আনেছেন, এর মধ্যে আপনি কি তফাৎ এবং মৌলিকত্ব খুঁজে পাচ্ছেন? ডিফারেন্স আছে। ওটা তখনকার সময়তে যে অবস্থাটা ছিল, যেখানে হচ্ছে যে আমরা আমাদের মতন করে, নট ইন এ প্রফেশনাল ওয়ে, লেটস পুট ইট, আমরা কিন্তু আমাদের মতন করে
মানে ইন এ নন প্রফেশনাল ওয়ে অ্যাস্থেটিক্যালি যতটুকু সম্ভব আমরা কিন্তু ওটা চেষ্টা করেছি এগুলো আমাদের তরফ থেকে করার জন্য, এই জিনিসটাকে এইভাবে করো, ওটাকে সামথিং লাইক দ্যাট। কিন্তু পরবর্তীকালে এটা ওই নিচে এটা ধানি জমি ছিল, সেখানে আমরা ডিসাইড করলাম যে না, এটাকে ভরাট করে এখানে কিন্তু একটা গার্ডেনিং টাইপের কিছু একটা করব। ম্যাঙ্গো প্লান্টেশনস করেছে, নানান ধরনের ফ্রুটস করেছে যেখানে। তো এখানে সবথেকে বড় হচ্ছে যে এখানে যে এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন না, এখানে ওই সাইডটাতে ছিল, ওটা হচ্ছে মাটির ঘর। তো মাটির ঘরটাকে ওটাকে ডিমলিশ করে পরবর্তীকালে একটা একতলার কিন্তু একটা স্ট্রাকচার করা গেলে ওভার এ পিরিয়ড অফ টাইম ওটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে হলো। তখন কিন্তু এই বিল্ডিং হয়ে যাতে আবার রিনোভেশন করা হলো। তো এই বিল্ডিংটা করার সাথে সাথে ও দেখলাম যে ওটাও কিন্তু একটা ইট ওয়াজ সাম কাইন্ড অফ মানে গ্রোটেস্ক লুকিং থিং আর কি, যে কারণে মনে ডিসাইড করলাম যে আমরা না ওটাকে পুরোটাকেই কিন্তু আমরা এই মাথা ওই মাথা পুরোটাই আমরা করে ফেলবো। তো পরবর্তীকালে এখানে তো উই কমপ্লিটেড দ্যাট জব। মাসুদের কিন্তু এই যে কনস্ট্রাকশন যতগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে যা কিছুই আছে, দ্যাট ওয়াজ মাসুদস কন্ট্রিবিউশন। মানে অনেক পেন নিয়েছে, অনেক রাত্রে হয়, অনেক সময় হয়তো ঠিকভাবে ঘুমায়ও নি, কেন চিন্তা করতে করতে যে কী করলে কী হবে। আর ওনার যে মিসেস সুরাইয়া জান্নাত, উনি যে ইন্টারনাল যে গার্ডেনিং থেকে শুরু করে ইন্টারনাল যে যা কিছু এই ডিজাইনিংগুলো, এভরিথিং শি হ্যাজ ডান ইট হারসেলফ। তবে একটা হচ্ছে কি, এই বিল্ডিংটা মানে ভিটাটা করার সময় আমাদের কিন্তু একজন প্রফেশনাল মানে আর্কিটেক্ট তাকে আমরা নেওয়া হয়েছিল, এবং সেই কিন্তু প্রথম দিকে এই যে ডিজাইনিং বাউন্ডারি ওয়াল টল সব কিছু, এগুলো সব কিছু তার মাথার থেকে এসছে। নেক্সট হচ্ছে এরপরে যেটা হচ্ছে কি, দেন বাকিটা এক পর্যায়ে কিন্তু এটা মানে আর্কিটেক্ট মানে হি লেফট, তখন মাসুদ তখন কিন্তু নিজেই কিন্তু কাজগুলো করতো ওখান থেকে, ঢাকার থেকে বলে আমাদেরকে শাহেদ খান সাহেব আছে, তাকে কিন্তু বলতো কি করতে হবে। আলটিমেটলি দিস ওয়াজ ফাইনালি ডান। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার যে সুদূর অতীতের কথা মনে পড়ে, স্মৃতিচিহ্ন এই খানবাড়িকে নিয়ে। আমরা তখন একসময় খানবাড়িকে আলাদা বৈশিষ্ট্যে স্বাতন্ত্র যেমন দেখতাম, বর্তমানে এটি আরেকটা স্বাতন্ত্র রূপ পেয়েছে। বিশেষত আত্মীয় স্বজন থেকে শুরু করে অতিথি আগন্তুক যেই এই পথে যাত্রা যায় না কেন, তারা একটু থমকে দাঁড়ান এবং অনেকেই আধুনিক ক্রেজ হিসাবে ছবি তোলার জন্য খুব আগ্রহী ওঠেন। নিশ্চয়ই খানবাড়ি আগামী এই প্রজন্মের পর প্রজন্ম এভাবেই তার ধারা অব্যাহত রাখবে এবং মানুষের কাছে বিলাবে তাদের সে স্মৃতি। আমি পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই, আপনার বাবা যিনি কলকাতায় ব্যবসা করেছেন, কিন্তু আলটিমেটলি তিনি রিটায়ারমেন্ট লাইফে চট্টগ্রাম এসেছেন এবং চুনতিতেই থেকেছেন তার শেষ অবধি। এর পাশাপাশি আপনারা খান ফাউন্ডেশন নামে একটি মহতী উদ্যোগ গ্রহণ করেন। এই খান ফাউন্ডেশনের প্রেক্ষাপট এবং আপনাদের যে একসময়, আমি যতটুকু আপনাদের পারিবারিক বলয়ে ছিলাম, আপনারা একসময় গোপনেই সাধারণত মানুষকে দান করতেন, কিন্তু কালের পরিক্রমায় এখন খান ফাউন্ডেশন এমন একটা অবস্থানে দাঁড়িয়েছে, চিকিৎসা সহায়তা সহ মানুষের সামাজিক কাজে এবং চক্ষু শিবির আয়োজন সহ নানা কাজে আপনাদের যে অবদান, এই কন্ট্রিবিউশনের যে চিন্তাধারা দেশের মানুষের প্রতি, সেটা কিভাবে আপনারা এস্টাবলিশ করলেন? আমরা এখনও কিন্তু গোপনেই কিন্তু বেশ বড় অঙ্কের টাকা আমাদের জাকাত ফান্ডের থেকে আমরা কিন্তু এখনও গোপনে দিয়ে যাচ্ছি, এটা অনেকেই জানে না এটা, যেটাতে ওই কাজটা কিন্তু আমি করি এখানে। তো অনেকে আছে যারা কিন্তু চিকিৎসা খরচ দিতে পারে না, অনেকে আছে তাদের টিন লাগবে, অনেকে আছে তার কিন্তু মানে হয়তো বা অনেকগুলো নিডস থাকতে পারে, সেখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন নিয়ে স্ক্রুটিনাইজ করে ডিজার্ভিং কেসেসগুলোকে আমরা কিন্তু এগুলোকে আমরা দিয়ে যাচ্ছি। তো পরবর্তীকালে আমাদেরকে যেটা চিন্তাভাবনা হলো যে একটা ইনস্টিটিউশনাল শেপে যদি আমরা কোনো কিছু না করি তাহলে কিন্তু এভরিথিং ইজ লস্ট। আমি একজনকে কিছু টাকা দিলাম, সে খেয়ে কিন্তু সাফ করে ফেললো, তারপরে কোনো কাজ না। তো দের আর টু ওয়েজ ইনকাম জেনারেটিং। আরেকটা হচ্ছে যেটা হলো যে মানে এখানে যারা ইনস্টিটিউশনালি কিছু করার ব্যাপারে। তো পরে তো যে সুরাইয়া জান্নাত উনি যেটা করলেন যে চক্ষু শিবির, কারণটা হচ্ছে অনেকেই ওনাকে এসে ধরে যে আপনারা কিন্তু একটা আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন এখানে। তখন বছরে একবারে প্রথমে তো ওই যে মানে নাম করা শেভরন একটা অ্যালাইনমেন্ট ছিল হসপিটালে, ওরাই কিন্তু ওদের টেকনিশিয়ানস ডক্টরস পাঠাতো। পরবর্তীকালে ওনার সঙ্গে লায়েন্সের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। লায়েন্স বললো যে আমাদেরও কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করতে হয়, যেটা আপনারাও করছেন, লেট আস জয়েন ফোর্সেস। তখন লায়েন্সের সঙ্গে তখন শুরু হলো আর কি। ফার্স্ট থিং হচ্ছে এটা দিস আই ক্যাম্প ইজ গোয়িং অন, এবং আপনারা আপনার সম্ভবত দাদা দাদির নামে একটি চ্যারিটি হসপিটালও করেছেন
কমরনিগার, না ওটা হচ্ছে চ্যারিটি হসপিটাল, ওটা হচ্ছে যে অনেক আগে এটাও কি থেকেই খান আছে। ফাউন্ডেশনের হ্যাঁ, কন্ট্রিবিউশন? ওটা খান ফাউন্ডেশনের কন্ট্রিবিউশন। মূলত ওটা হচ্ছে যে মানে যারা ডাক্তার কাছে যেতে চায় না, তাদের কাছে মানে ফান্ডস ততটুকু নেই, আমরা একটা 10 টাকা 20 টাকার একটা টিকিট করে কেটে তাদেরকে জি, জি। ইয়ে দিচ্ছি। মানে ক্ষেত্র বিশেষ অনেক সময় দেখা যায় যে আমরা তাদেরকে ওষুধও তাদেরকে দিচ্ছি আমরা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে জনাব আসাদ খান তার শৈশব কৈশোর শিক্ষা জীবন কর্মজীবনের অনেক কিছু জানলাম। এই পর্যায়ে আমরা তার যে ব্যক্তিগত যে ফ্যাসিনেশন, চুনতির প্রতি তার যে ধ্যান জ্ঞান, আমরা জানি ওনার বাবা, ওনার দাদা এবং বর্তমানে ওনারা যে তৃতীয় প্রজন্ম, তারা যেমন চুনতিতে প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তার চুনতির প্রতি যে এই মোহ কিভাবে সৃষ্টি হলো, কারণ চট্টগ্রাম শহরে একসময় আন্দরকিল্লা হাবিব প্রিন্টিং প্রেস একসময় চুনতিবাসীর আশ্রয়স্থল ছিল, সেখানে যে কোনো মিটিং প্লেস হিসেবে ব্যবহৃত হতো। একইভাবে চুনতির মানুষ যখনই কলকাতা যেতেন, আশ্রয়স্থল ছিল সেই খানবাড়ি, এবং বর্তমানেও চুনতির মানুষ এই চুনতিতে খানবাড়িতেই তাদের অনেক স্বর্গীয় সুধা অনুভব করতে পারেন যখনই এখানে তাদের সাথে মিলিত হন, তাদের ধ্যান জ্ঞান এবং অন্যান্য যে কার্যক্রম সেগুলোর মাধ্যমে অনুপ্রাণিত হন। আমরা এখন জনাব আসাদ খানের কাছে জানতে চাইবো চুনতির প্রতি ওনাদের মোহ এবং চুনতিতে ওনার সমসাময়িক কার কার বিষয়ে বেশি উনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন, এই ব্যাপারে জানতে চাইছি। আমরা যখন কলকাতাতে স্কুলে পড়াশোনা করি তখনকার সময়তে আমরা 1-2 মাসের জন্য আমাদেরকে ছুটি দেওয়া হতো। তখন আব্বা বছরে অন্তত একবার উনি কিন্তু চিটাগংয়ে কিন্তু ডাইরেক্ট চলে আসতেন। তখনকার দিনে ঢাকা আমাদের কোনো রকমের কোনো ফুটহোল্ড ছিল না, অবস্থানও ছিল না, কিচ্ছু ছিল না। ডাইরেক্ট আমরা কলকাতার থেকে চিটাগং ফ্লাইটে কিন্তু চলে আসতাম। তখনকার দিনে স্টার্টেড অফ উইথ ডাকোটা, দেন ওই যে ফকার ফ্রেন্ডশিপ, ওইভাবে করে ডাইরেক্ট ফ্লাইট এসে এখানে কিন্তু মানে মিনিমাম 2 মাস থাকতাম চুনতিতে। তখন তো হচ্ছে আসাদ, তখন হি ওয়াজ ওয়াইল্ড অ্যাবসলিউটলি। কি তা হচ্ছে যে তারও হচ্ছে যে আমার এক আত্মীয় মানে আমাকে একটা ছোট্ট একটা জাল কিনে দিয়েছিল। সেই জাল দিয়ে আমি কিন্তু কোনো পুকুর এখানে বাঁধছিল না, মাছ ধরার খুব শখ ছিল, ধরা খুব শখ ছিল কোনো, তারপরে শিকার করা ওইগুলোও কিন্তু শখ ছিল। ওটা হচ্ছে মূলত আব্বার অনুপ্রেরণা। কিন্তু শিকারটা পরবর্তীকালে আমি আর করি নাই, বিকজ আই ডিডন্ট লাইক ইট আর কি। তবে ফিশিংটা আমি কিন্তু তখনকার দিনেও চালিয়ে গেছি, এখনো মাঝে মধ্যে জাল ফেলি আর কি। মূলত বড়শি নিয়ে খুব একটা বসার ধৈর্য হয় না, নট দ্যাট। তো নেক্সট যেটা হলো, আমরা ওই যে ওই সময়তে আমাদের যে গাইয়া যেসব খেলাগুলো ছিল, মল খেলা, ডাঙ্গোলা খেলা, এগুলো কিন্তু আমি আই ওয়াজ ইউজ টু পার্টিসিপেট উইথ। আপনার কন্টেম্পোরারি কারা ছিলেন? কন্টেম্পোরারির মধ্যে এখানে আছে আমাদের আব্দুল বাসিত সাহেব ছিলেন, তারপরে হচ্ছে আরও ওই যে মাকসুদুল্লাহ সাহেব, এনারা সবাই কিন্তু আমার কিন্তু মোরলেস কন্টেম্পোরারি। এবং শিকারের যে আমরা খালের মধ্যে যে বকটক যেগুলো শিকার করতাম তখনকার দিনে, ওখানে আরও বেশ কিছু লোকজন ছিল যেগুলো আমার কিন্তু এখন মনে পড়ছে না যে হু আর দ্য পিপল অ্যাকচুয়ালি। একটা আমাদের এয়ারগান ছিল, ওই এয়ারগান দিয়ে কিন্তু আমরা শ্যুট করতাম আর ওখানে। যাই হোক, তো বেসিক্যালি আমার কিন্তু এত বেশি আমি ওয়াইল্ড ছিলাম যে আমি চুনতিতে পৌঁছাবার পরে তারপরে আমি কিন্তু নাস্তাটা খেয়ে তারপরে এখান থেকে আমি বেরিয়ে পড়তাম। কোথায় কে যাচ্ছে না যাচ্ছে, কোথায় গেলাম কোনো ঠিক নাই। শেষকালে দাদা, তখন কিন্তু উনি বেঁচে ছিলেন, উনি জিজ্ঞেস করতেন এই আসা থরে গিয়ে দে, তো তখন তো কইনে পারি। তো উনি তখন করতেন কি যে বেসিক্যালি দুই জায়গাতে কিন্তু আমার মোরালেস মানে ফ্রেন্ডশিপ বেশি ছিল ওখানে। একটা হচ্ছে যে ডক্টর আবু বকর রফিকের ফ্যামিলি, আবু নাইম, আতিক, এরা কিন্তু আমার খুবই মানে ক্লোজ ফ্রেন্ড ছিল, আত্মীয়তার সূত্র সম্পর্ক আছে। ওখানেই কিন্তু প্র্যাকটিক্যালি পড়ে থাকতাম। ওরাও কিন্তু এই যে মৌলানা হাবিব সাহেবের ওই ভিটার মধ্যে ওখানে ইউসুফ মঞ্জিলে মাছ শিকার করেছি, গোসল করেছি এদের সঙ্গে একসঙ্গে, সবগুলো কিন্তু ওই হচ্ছে। তারপরে দাদা গিয়ে তখন আমার বয়স হয়তো বা স্কুলে আমি পড়ি, আমাকে ধরে নিয়ে চলে আসতো আবার এখানে। আবার নেক্সট ডে এগেইন দ্য সেম স্টোরি। তো দ্যাট ওয়াজ হাউ ইট ওয়াজ। রাত্রেবেলায় যে মল খেলা শীতের দিনে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য নর্মাল থিংস যেটা উইচ উই পার্টিসিপেটেড আর কি। হাডুডু বা ওগুলো খেলেছি, তবে ওগুলোতে ডাংবলি আই ওয়াজ অল রাইট। তো মল খেলা ভালো পারতাম, কিন্তু এই যে আরেকটা যে কি আছে কি ওটা
হাডুডু ওটা খুব ওটা একটা বেশি খেলা খেলি হয়নি। নি আমি আর কি। তবে ফুটবল খেলেছি ফুটবল ওই খেলেছেন যে আঞ্জুমান আমাদের, হ্যাঁ, মাঠে। আঞ্জুমান মাঠে নিশাম্মদ থলি বলতাম আমরা ওটা আর কি তখনকার দিনে। ফুটবল খেলেছি আমি। আই ইউজ টু প্লে। আমার স্কুলে আমি তো ওই যে সব ধরনের গেমসে আই ইউজ টু পার্টিসিপেট, আই ইউজ টু রিপ্রেজেন্ট দ্য স্কুল অলসো। বাস্কেটবল, ফুটবলও কিন্তু আমি রিপ্রেজেন্ট করেছি সে সময়তে আর কি। দ্যাট ওয়াজ। আর যে পরবর্তীকালে তো ওই যে 1965 ওয়ারের পরে তো একটা আমাদেরকে দীর্ঘ সময় একটা গ্যাপিং এর গ্যাপ মধ্যে পড়ে থাকতে গেছে, হয়েছে। তখন আমরা আসতে পারিনি। পরে তো 71-এর পরে এগেইন উই স্টার্টেড কামিং ব্যাক টু চিটাগং। দর্শকবৃন্দ, আমরা জনাব আসাদ খানের সাথে আলাপচারিতায় আসলে ওনার ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবন নিয়ে অনেক কিছুই জানার চেষ্টা করেছি। উদ্দেশ্য শুধু একটাই, ওনাদের মতো আইকনিক পার্সোনালিটি যেন চুনতির আগামী প্রজন্মের জন্য একটি অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে আমরা ওনাদেরকে স্থান দিতে পারি, সে প্রত্যাশায়। আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো, পরামর্শ চাইবো চুনতির আগামী নিয়ে ওনার কি ভাবনা, চুনতির আগামী প্রজন্মকে কিভাবে দিক নির্দেশনা দিলে পরে আজকে ওনাদের মতো এরকম আলোকিত মানুষ হওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারবে। আমরা সেই প্রসঙ্গে এখন ওনার কথা শুনবো। এটা যে আমি আমার যে অবজারভেশন রিগার্ডিং চুনতি এবং চুনতির যে এডুকেশনাল যে সিচুয়েশন কারেন্টলি যা আছে, তাতে করে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, সেটা হলো যে এখানে স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে খুব একটা বেশি কিছু স্টুডেন্টসরা যে এখান থেকে কিছু মানে কোয়ালিটি অর্জন পাবে করতে তা না। তার মানে হচ্ছে সেলফ এডুকেশন দিয়ে যদি কিছু একটা করা যেতে পারে এবং মোটিভেশন। তখন আমি যখন যে আমাদের ঢাকা চুনতি সমিতি ঢাকার আমাকে তারা বললো যে ইউ হ্যাভ টু বিকাম দ্য প্রেসিডেন্ট। আমি বললাম যে ঠিক আছে, প্রেসিডেন্ট আমাকে তোমরা করতে পারো, তবে আমি কিন্তু শুধু ওই বছরে একটা পিকনিকের জন্য কিন্তু আমি প্রেসিডেন্ট হব না। ইফ ইউ আর উইলিং টু ডু ওয়ার্ক উইথ মি, তাহলে কিন্তু আমি আইল টেক দ্য রেসপন্সিবিলিটি, আদারওয়াইজ ডোন্ট গিভ মি দিস রেসপন্সিবিলিটি। তখন আমি করলাম কি, এদেরকে তখন স্কলারশিপ আমরা কিন্তু স্টার্ট করেছি। Introduce তখন করলেন। কিন্তু 4 জন 5 জন 6 জনকে আমরা দিয়েছি উইথ এ স্মল অ্যামাউন্ট অফ মানি, এবং এই পর্যন্ত অলরেডি 55 লাখসের কিন্তু উই হ্যাভ গিভেন চুনতি সমিতি ঢাকার পক্ষ থেকে যেটা scholarship award দেওয়া আমাদের হয়েছে। ক্রাউনিং অ্যাচিভমেন্ট ইজ এখানে কি ম্যাথস অলিম্পিয়াডে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, এরকমও কিন্তু আমার এখানকার যারা কিন্তু এই যে স্কলারশিপ পেয়েছে এরকম মধ্যে আছে। অনেকে কিন্তু বুয়েটে চান্স পেয়েছে, অনেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। দিস ইজ দ্য বেস্ট পার্ট উইচ আওয়ার মেন আমি যেটা হচ্ছে যে স্কুল লেভেল থেকে এদেরকে কোনো অবস্থাতে ইউ সিম্পলি ক্যানট মানে Expect to reach SS position. ইট ইজ নট পসিবল। যেখানে তার আমরা কিন্তু বারবার চেষ্টা করেছি, তোমরা নিজেরাই চেষ্টা করে এটার মধ্যে আরও এটাকে হাউ টু ব্রিং দেম আপ টু দ্য মানে অন্তত বাংলাদেশ স্ট্যান্ডার্ডের জন্য আমরা কিন্তু প্রচুর কিন্তু কম্পিউটার্স, এমনকি প্রজেক্টার্স আমরা কিন্তু এই জন্য আপনারা চুনতি লাইট হাউস করেছেন এবং চুনতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও আপনারা বেশ কিছু কম্পিউটার হ্যাঁ, তার supply আগে দিয়েছেন। কিন্তু চুনতি সমিতি ঢাকার থেকেই কিন্তু আমরা কিছু দিয়েছি তথ্য প্রযুক্তিগত জ্ঞান হ্যাঁ, এবং not সম্প্রসারণে। that, এবং এই যে আমাদের টিচার সাহেল সাহেব আছেন, ওনার মাধ্যমে কিন্তু আমরা বললাম যে আমরা কিন্তু প্রজেক্টর দেবো, ল্যাপটপ দেবো, সব কিছু দেবো, বাট ইউ স্টার্ট টিচিং দ্য পিপল। যে ছেলেপেলে যারা আছে তারা কিন্তু ওনার ওখানে কিন্তু আসতো, শিখতো। ইন দ্য মিন টাইম আমার যেটা হচ্ছে কি, আমাদের আরেকটা সুবিধা হয়ে গেল যে ডক্টর সুলতান হাফিজ রহমান উনি আমাদেরকে কিছু কিছু সফটওয়্যার কিন্তু আমাদেরকে দিয়ে দিল, বলে যে এটা আমি দিলাম, এটাকে ওটাকে আমি এখানে সাপ্লাই দিলাম, এখান থেকে কিন্তু ওই যে বিভিন্ন সাবজেক্টের উপরে এটা করা হচ্ছে। ইট ওয়াজ ফ্রি অফ কস্ট, হি গেভ ইট আর কি। এর ফলে যে দেখছি যে ইট ইজ নট ইনাফ দ্যাট এটাতে কিছু আলটিমেটলি নর্মাল এডুকেশনের থেকে কিন্তু আমাদের কিন্তু টেকনিক্যাল এডুকেশনের দিকে যদি আমরা না যাই, ইউ হ্যাভ টু বি মানে টেকনিক্যালি কোয়ালিফাইড টু বি এবল টু কম্পিউটার লিটারেসিটা কিন্তু দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তখন আমরা দুটো কাজ এখানে একসঙ্গে করা হলো অ্যাজ ইউ নো, যেটা হচ্ছে আমাদের মহিলা এতিমখানা, ইয়াং ছোট ছোট মেয়েগুলোকে আমরা নিয়ে এসে তাদেরকে ওখানে আশ্রয় দিয়ে তাদেরকে লেখাপড়া করিয়ে তারপরে তারা এতিমখানাও কি খান ফাউন্ডেশনের এই কন্ট্রিবিউশন? ইয়েস, এতিমখানাটা একটা নাম দিয়েছেন আপনারা? হ্যাঁ, নাম দিয়েছি। তো মূলত এটার ব্রেইন চাইল্ড হচ্ছে সরিয়া জান্নাত, এভরিথিং এ টু জেড। আর যে ইয়েটা লাইট হাউসটা যেটা হচ্ছে এগেইন ইটস এ কম্পিউটার রিলেটেড এডুকেশন, ওটা হচ্ছে মাসুদ খান। এরা দুজনে মিলে কিন্তু এটাকে ওদিকে এতিমখানা, এদিকে লাইট হাউস,
তারপরে মানে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব এখানে অ্যাটলিস্ট মানে ব্যাচ বাই ব্যাচ যেসব স্কুল কলেজ এমনকি এখানে মাদ্রাসার মাদ্রাসা আছে। স্টুডেন্টদেরকে মানে কম্পিউটার লিটারেসি কী জিনিস বেসিক একটা এডুকেশন দিয়ে দেওয়ার জন্য, এবং এরপরে এখান থেকেই কিন্তু আমরা কিছু কিছু বেসিক ওই যে গ্রাফিক্সের এগুলো কিন্তু তাদেরকে নলেজ টলেজ দিয়ে, সো দ্যাট ইফ দে ওয়ান্ট দে ক্যান পারসিউ হায়ার স্টাডিজ মানে ফার্দার স্টাডিজ আউটসাইড, এগুলো কিন্তু আমরা করার চেষ্টা করেছি আর কি। তো আমরা অনেক কিছু জানতে পেরেছি আপনার মাধ্যমে, এবং এই ক্ষেত্রে আপনাদের খান ফাউন্ডেশনের যে কন্ট্রিবিউশন সেটা আমরা আগামীতে আরও নতুনভাবে দেখতে পাবো। সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাইবো, চুনতি সমিতি ঢাকা আপনি দীর্ঘদিন ধরে এই অনিচ্ছা সত্ত্বেও নেতৃত্ব দিয়ে আসছেন, এবং চুনতি সমিতি ঢাকা চুনতিবাসীর প্রায় হাজার খানেক লোকের মিলন হয় সব সময়। এটা একটা বড় অর্জন। আমাদের চুনতির সবাই উজ্জ্বল নক্ষত্র, সূর্য সন্তান। তো এই চুনতি সমিতি নিয়ে ঢাকা নিয়ে আপনার পরবর্তী কোনো সর্বশেষ পরিকল্পনা কি? এবং সর্বশেষ আমি জানতে চাইবো, আপনি পেশাগত জীবনে যেমন আর্থিক সেক্টরে নিয়োজিত ছিলেন, পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক হিসেবেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এই সমস্ত বিষয়ে আমরা আপনার সর্বশেষ অভিব্যক্তি শুনে আজকে আমাদের এই সাক্ষাৎকার বা আলোচনা পর্ব আমরা শেষ করব। আমার প্রথমে আমি তো কলকাতাতে এমনিতে ফ্রি অফ ইয়েতে স্কুলে নাইট স্কুল ছিল ওখানে, দ্যাট ওয়াজ চ্যারিটি একটা আমাদের ডন বস্কো স্কুলের নাইট স্কুলে, ওখানে কিন্তু পড়াতাম রেগুলারলি। পরবর্তীকালে এখানে আসার পরে আমি এক স্টেজে আমাদেরকে ডক্টর আবু বকর রফিক সাহেব উনি আমাকে বললেন যে why don't you go and teach in the Dhaka campus অফ দ্য ইসলামিক ইউনিভার্সিটি of the চিটাগং International ইন দ্য এমবিএ Islamic প্রোগ্রাম। University. I said, okay, if you want me, I can definitely go over there. তো আমি গেলাম, তখন কিন্তু ছিল ওই যে ইকবাল রোডে কিন্তু তাদের ক্যাম্পাসটা প্রথম শুরু হলো আর কি। তখন ইকবাল রোডে ওখানে বেশি দিন ছিল না, ওখান থেকে পরে গিয়ে রোড Green- নাম্বার ধানমন্ডি 27 নম্বরে গেল, 27 নম্বর না, ওটা ধানমন্ডি 3 নম্বরে 3 নম্বর। 3 নম্বরে ওখানে তাদের একটা ক্যাম্পাস হলো। ক্যাম্পাসে ওখানেই মূলত আমরা পুরো এটা যেটা যে মার্কেটিংয়ের যে ডিজাইনিংটা ওটা আমার নিজের হাত দিয়ে করা, এভরিথিং আই ডিড মাই ক্যাম্পাস প্ল্যানিং, নট ক্যাম্পাস প্ল্যানিং, মার্কেটিং কোর্স আউটলাইন, আউটলাইনটা পুরোটাই কিন্তু আমি নিজে করেছি ওখানে। এবং তারা অন্যান্য টিচার্স যারা ছিল তারাও কিন্তু দে জাস্ট টুক এ লুক, এবং এইভাবেই কিন্তু আমরা ওখান থেকে শুরু হলো। তো ঢাকা এই যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পরে তারা আবার গ্রিন রোডে চলে গিয়েছিল, তখনও কিন্তু আমরা একটা বিশাল ক্যাম্পাস হয়েছিল। ক্যাম্পাস হয়েছিল, বাট বিকজ অফ টেকনিক্যাল রিজনস আমি কিন্তু ওখানে, আর আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির আমাদের যে একটা ক্রাউনিং অ্যাচিভমেন্ট যেটা ছিল, যেই ছেলেগুলো ওখানে আসতো কৃষকের ছেলেরা, ওরা কিন্তু এখানে থরথর কাঁপতো যে এক্স্যাক্টলি আমরা এখানে এমবিএ পড়তে এসেছি, হয়তো তার একটা বেসিক এডুকেশন আছে, নট দ্যাট অ্যাকচুয়ালি দে আর দ্য বেস্ট অফ দ্য ক্রিম, কিন্তু বাই দ্য টাইম দে লিভ আফটার 2 years, 2 বছরের ছিল, হাই দে ওয়ার টকিং ইন মোর অর লেস গুড ইংলিশ, আর কিন্তু তারা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিয়েছে। দ্যাট ইজ, এবং পরবর্তীকালে আমি যখন এখান থেকে বেরোই 4-5 বছর পরে এক সময় একটা অনুষ্ঠানের মধ্যে আমি গিয়ে দেখলাম যে মানে কিছু আমার এক্স স্টুডেন্টস ছিল, ওরা আমাকে একটা পরিচয় করিয়ে দিলে, এ হচ্ছে কিন্তু অমুক জায়গাতে চাকরি করে, এ অমুক জায়গাতে ভেরি ভেরি well they have got well avenues in their career. হ্যাঁ, রাইট। তো যাই হোক, এগুলো হচ্ছে দিস ইজ সামথিং আপনি কি এখনো অধ্যাপনা বা শিক্ষকতা খণ্ডকালীন কোথাও করছেন? নো, নট নাও। তো নেক্সট যেটা হলো কি, আমার এক সময় ওখানকার একজন টিচার, যেটা হচ্ছে আইবিএর টিচার, উনি মিস্টার শফিক, না শফিক না, হচ্ছে মজিদ সাহেব, ডক্টর মজিদ, উনি আমাকে বললেন যে আপনি একটু আসেন আমাদের আইবিএতে, ইউ গিভ আস সাম, মানে তো 4টা সেশন আমাকে কিন্তু নিতে বলেছে। আইবিএতে নিলাম আমি 4টা সেশন, মানে I had to prepare the handouts, I had to prepare quiz করে আমাকে আনসার দিয়ে কিন্তু এটা করতে হয়েছে, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড অফকোর্স লাস্ট যে এটা সেশনটা ছিল, I gave them ওই কোয়েশ্চেন আনসার সেশন, যদি if you have anything to ask. It was a very useful, very interactive session. In the meantime, যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ওখানে হচ্ছে আমাদেরই একজন ডিরেক্টর প্রাইম ফাইন্যান্সের, উনি কিন্তু এটা স্টার্ট করেছিলেন, ওনাকে বললো যে ইউ হ্যাভ টু কাম। ওখানেও কিন্তু আমি কিছুদিন পড়িয়েছি, তবে নট ফর এ ভেরি লং টাইম। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, কারণ ওই যে অফিস টাইমের মধ্যে টাইম ছিল, 2 ঘন্টা লাগতো, অ্যান্ড বাই দ্য টাইম ইউ রিচ ইউ আর টায়ার্ড। আবার ওখানে সেশন শেষ করার পর কামিং ব্যাক ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তবে এই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দ্যাট ওয়াজ প্রথম থেকেই আমি, ইট ওয়াজ ইন মাই হার্ট
পরে তো In extending your all out হ্যাঁ সবাই efforts there in making the nation and in building the nation also. and the best part was that actually ওখানে আমরা সবগুলি কিনছিলাম অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি, সবগুলো কি হয়তো ম্যানেজিং ডিরেক্টর, আমি তখন তো ম্যানেজিং ডিরেক্টর অফ ফারিস ফাইন্যান্স, তারপরে হচ্ছে ইসলামিক ব্যাংকের থেকে কিন্তু বেশ সিনিয়র লেভেল, এমনকি ম্যানেজিং ডিরেক্টর সাহেবও কিন্তু ফর শর্ট পিরিয়ড উনি কিন্তু ক্লাস নিয়েছেন, লাইক দ্যাট ক্রস সেকশন বিভিন্ন জায়গা থেকে ভেরি ওয়েল কোয়ালিফাইড পিপল অ্যান্ড দে ডিড এন এক্সেলেন্ট জব দে ডিড। আল্লাহ আপনাকে অনেক গুণ দিয়েছেন এবং সেই গুণে অনেক মানুষকে গুণান্বিত করছেন। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি আপনি অবসর জীবনও আসলে অবসর নেই, আপনার পারিবারিক সামাজিক বলে আপনার যে বর্তমান ইনভলভমেন্ট, বিশেষ করে একসময় পঞ্চায়েত খ্যাত চুনতি সমাজ কল্যাণ পরিষদে আপনার বাবা দীর্ঘকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সময়েও হয়তো মানুষ প্রত্যাশা করেছিল আপনি দায়িত্ব নেবেন, কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমাজ কল্যাণ পরিষদের গঠনতন্ত্র প্রণয়ন এবং পরবর্তী একটি কার্যকরী কমিটি গঠন। এই সমস্ত বিষয়ে আপনার পরবর্তী যে বর্তমান আমাদের চুনতি সমাজ কল্যাণ পরিষদ নিয়ে কি ভাবনা? মূল ব্যাপারটা হচ্ছে যে চুনতিতে আমি তো সম্পৃক্ত অনেক বছর ধরে, যখন থেকে আমি এখানে ঢাকাতে এবং চিটাগংয়ে চাকরি করি তখন কিন্তু চুনতি সমাজকে খুব ক্লোজলি দেখার একটা সুযোগ হয়েছিল। তবে কিন্তু এখানে না থাকাতে আন্ডার কারেন্টসগুলো কী হয় সেটা কিন্তু বোঝা আমার জন্য কিন্তু অনেক সময় লেগে গেছে। আমি এটাও বলতে পারবো না যে এখনও কিন্তু আমি যে ভালো করে আমি সব কিছু বুঝতে পেরেছি, নট ইভেন দ্যাট। যাই হোক, তারপরেও কিন্তু আই টুক ইট আপন মাই সেলফ একটা রেসপন্সিবিলিটি। আমাকে একসময় তারা ভাইস চেয়ারম্যান করেছিল এবং তারা চেষ্টা করেছিল যাতে আব্বা চলে যাওয়ার পরে যে আমাকেও চেয়ারম্যান করার জন্য, কিন্তু আমি বললাম যে দেখেন ঢাকা থেকে কিন্তু এগুলো করা সম্ভব না, সামওয়ান অ্যাকচুয়ালি হু স্টেজ হিয়ার সেই কিন্তু এই কাজটা করতে পারে। এবং বাই দ্যাট টাইম কিন্তু আমাদের যে মিনহাজ অ্যাডভোকেট উনি কিন্তু মোরলেস এখানকার সমাজটাকে কিন্তু মোটামুটি ওনার এবং হ্যাঁ আরও হচ্ছে যারা দুই একজন ছিল যে মৌলানা খোকন সাহেব, ওনারা মিলিটারিলের সমাজটা তারা ওনাদের মতন করে ওনারা কিন্তু চালিয়ে গেছেন আর কি। তো এখন যেটা পরবর্তীকালে যেটা দেখা গেল যে আমি পরে তাদেরকে বললাম যে ডোন্ট গিভ মি এনি অফ পোর্টফোলিওস যেটা এক্সিকিউটিভ কমিটিতে আমার রাখার দরকার নেই। পরে তারা আমাকে উপদেষ্টাতে রাখলো এবং টাইম টু টাইম যে চেঞ্জেসগুলো হয়েছে যাকে কিন্তু যা করার দরকার আছে আমাদের 7 জন উপদেষ্টার মধ্যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু ডিসাইড করতাম কাকে কী দেবো। এটা যে কনস্টিটিউশনের ব্যাপারটা যেটা হয়েছে 2013 সালে আমাদের শ্রদ্ধেয় দিন মোহাম্মদ মানিক সাহেব উনি কিন্তু একটা খসড়া তৈরি করেছিলেন, যেখানে ওখানে ওটা ড্রাফট করার পরে রিপোর্টেডলি মানে এটা ওখানে প্লেস করা হয়েছিল, কিন্তু ওটার জন্য ব্যাপারে কোনো কিন্তু রেজলিউশন নেওয়া হয়নি। তো এখন একটা কথা উঠেছে যে লাস্টে আমাদের যে সমাজে যে মিটিংটা হলো যে ঈদ উল ফিতরের টাইমে, ওখানে কিন্তু একটা তাদের ছিল যে আমাদের কমিটির থেকে বলা হলো যে ইলেকশন কমিশন হিসাবে কিন্তু আমাদেরকে 7 মেম্বার আমাদেরকে তারা ঠিক করে দিল, 7 জনকে যে কমিটি। তো ইলেকশন কমিশন আমরা কিন্তু খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করলাম যে আসলে কি ইলেকশন কি এটা ইজ ইট গোয়িং টু বি গুড ফর দ্য কমিউনিটি অর ইজ ইট নট গোয়িং টু বি গুড ফর দ্য কমিউনিটি। পরে আমরা ডিসাইড করলাম যে নো, দ্যাট ইজ গোয়িং টু ব্রেক দ্য কমিউনিটি, নো পার্টিজান রোল, এখানে কিন্তু এটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশন করে কিন্তু সামওয়ান অ্যাকচুয়ালি হু ইজ a controversial character, he can become the president also. Then what happens? That is going to be a very big problem. তখন আমরা ডিসাইড করলাম যে না এটা হবে না। তবে সাইড বাই সাইড যে আমরা আমাদেরকে 2 মাস টাইম বেঁধে দিয়েছে, আমরা কিন্তু কনকারেন্টলি দুটোকেই কিন্তু কাজ এগিয়ে নিয়ে গেছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে। তারা এখানে অনেকগুলো গ্যাপ ছিল, হি ডিড এ ভেরি আমাদের দিন মোহাম্মদ মানিক সাহেব খুব কষ্ট করে কিন্তু এটাকে ডেভেলপ করেছে। তবে দের আর ফ্লজ, যেমন কোরাম কতটুকু হবে, AGM এর মধ্যে কি হবে, যদি ইফ দের ইজ এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং তাহলে সেটাতে কি হবে, ওটা কিন্তু নট ভেরি ক্লিয়ারলি ডিফাইন্ড আর কি। সেই জায়গাটায় কিন্তু আমরা এখানে আমাদের যে বাবর সিদ্দিকী সাহেব উনি কিন্তু এটা হি ডিড এ ভেরি মানে প্রফেশনাল জব, এবং কিন্তু উনি থেকেই কিন্তু ওখানে বিভিন্ন অন্য সংগঠনগুলোকে নিয়ে কম্পেয়ার করে দেন হি কেম আউট উইথ দিস ইনস্টিটিউশন। আমরা তখন কিন্তু সবগুলোকে আপলোড করে দিয়েছি, কারণটা যাতে কোনো প্রশ্ন না করে যে 2 মাস আপনারা কী করলেন। আমরা তো এখন বলছি সিলেকশন করবো, 2 মাস আপনারা কী করলেন, না ঠিক আছে আমরা কাজ করেছি। এখন যদি আপনারা বলেন যে না আমাদেরকে ইলেকশনই করতে হবে, তা ফার্স্ট অফ অল মিটিংয়ের মধ্যে বলতে হবে যে তা কজন আছে ইলেকশন করার জন্য, হয়তো বা আউট অফ 100 যারা জাস্ট 10 পিপল, সেটাতে আমি তো তোমাদের ওটার ব্যাপারে কথা বলবো না। আমার মনে হয় চুনতি সমাজ কল্যাণ পরিষদের অতীতের যদি আমরা পর্যালোচনা করি বা স্মৃতি রোমন্থন করি, আমাদের যারা মুরব্বীরা যেভাবে চুনতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, এখনো আপনারা সেভাবেই চুনতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য
এবং চুনতির যে ঐতিহ্য সেটার ধারণ এবং লালন করার ক্ষেত্রে চুনতি হোক বাংলাদেশের একটি সেরা আদর্শ গ্রাম, এবং আপনাদের মতো যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইনশাআল্লাহ চুনতি সমাজ কল্যাণ পরিষদ এগিয়ে যাবে, সে প্রত্যাশা আমরা রাখছি। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করছি, এবং কিন্তু চুনতি ইজ এ ভেরি ইনলাইটেন্ড সোসাইটি, ভেরি ইনলাইটেন্ড সোসাইটি। এখন যে নতুন জেনারেশন যেসব আমরা প্রফেশনালসকে দেখছি, রিয়েলি অ্যাস্টাউন্ডিং অ্যান্ড উই হ্যাভ গট আ লট অফ হোপ। তবে হচ্ছে যে মাঝে মধ্যে এরা তো সবগুলো বিভিন্ন প্রফেশনালি তারা কিন্তু ইনভলভ এভরিওয়্যার, মাঝে মধ্যে আসে এখানে, কিন্তু আন্ডার কারেন্টসের মধ্যে কতগুলো সমস্যা আছে যেটাতে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কিছু কিছু চেঞ্জ হচ্ছে, আবার কিছু কিছু চেঞ্জ করতে কিন্তু আরও অনেক সময় লাগবে। যেমন একটা এক্সাম্পল দিই, গত বছর এবং তার আগের বছর কিন্তু এই যে গরু চুরির একটা কিন্তু বড় ধরনের হিড়িক ছিল। সমস্যা হয়েছিল। এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো এই প্রবলেম কিন্তু হয় নাই। তাতে করে কালকে আমি একটা ছেলের সঙ্গে দেখা হলো, বলে যে আমি কিন্তু এখানে গরুর ফার্মিং করছি, আমি ফিশারিজ করছি। তো ও একটা ছোট্ট আকারে 8-10টা হয়তো গরু সে কিন্তু নিয়ে মার্কেটিং করছে আর কি। তা আমাদের দরকার যে এই ইয়াং ছেলেগুলো তারা যদি এখানে বিজনেস লাইনের মধ্যে ঢুকে, কিছু ফিশারিজ কিছু ই করে তাদের যদি লাইভলিহুড সেলফ এমপ্লয়মেন্ট পাশাপাশি সোশিও ইকোনমিক চেঞ্জেস ইনশাআল্লাহ। তো আমরা অনেক অনুপ্রাণিত, এবং আপনাকে চুনতি.com এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আপনার ব্যস্ততার মাঝেও আজকে আমাদের সাথে অনেক কিছু ভাগাভাগি করলেন। এর মধ্যে কিছু উক্ত আছে, কিছু অনুক্ত কিংবা কিছু ব্যক্ত কিংবা অব্যক্ত। আমরা আশা করব আপনি আমাদের চুনতির উন্নয়নে, চুনতির সমাজ বিনির্মাণে আপনার ব্যক্তিগত মেধা, মনন এবং লেখা ইত্যাদি দিয়ে ভবিষ্যতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। মূলত হচ্ছে কি, চুনতি হচ্ছে আমার গ্রাম। আমরা কিন্তু যেটা আমার বাবা যেরকম কলকাতা ছেড়ে এসে চুনতিতে শেষ বয়সে উনি অবস্থান করেছিলেন, আমরাও কিন্তু যেটাতে আমাদের একটা ফুটপ্রিন্টস চুনতিতে রেখে যেতে পারি, কারণ আমাদের আর কত বয়স তার খুব একটা বেশি নাই। এরই মধ্যে যতটুকু সম্ভব আমরা কিন্তু চুনতি সমাজটাকে একটু ঢেলে সাজিয়ে ইয়াং জেনারেশন তাদেরকে এম্পাওয়ার করেই কিন্তু এখানে, যেমন একটা জিনিস বলা দরকার, চুনতি সমিতি ঢাকাতে বাই দিস টাইম আমরা কিন্তু চেষ্টা করেছি যে ইয়াং জেনারেশন যেসব লিডার্সগুলো এগিয়ে আসবে, আমি তাদেরকে বারবার করে বলছি ইউ হ্যাভ টু টেক ওভার দ্য লিডারশিপ, আদারওয়াইজ হাউ উইল লিডারশিপ গ্রো। আমি বলছি আমি সাইডে থাকবো, এবং কিন্তু আমি চেষ্টা করছি যাতে করে নেক্সট জেনারেশন যারা আছে এবং ইয়াং জেনারেশন যারা এক সময়তে কিন্তু দে ওয়ার জাস্ট রুকিস ইন দ্য ইনস্টিটিউশনস আর কি, তারা কিন্তু এখন মিড লেভেলে চলে গেছে, এদেরকে বলছি যে ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তো লিডারশিপ হ্যাজ টু বি ইনকালকেটেড এন্ড হ্যাজ টু গ্রো। আমরা ওটাই চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবে ওটাই চেষ্টা করছি যাতে লিডারশিপটা যাতে গ্রো করাতে পারি ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ সবাইকে, পুরো টিম আপনাদেরকে যারা কষ্ট করেছেন এত রোদের মধ্যে। থ্যাংক ইউ।